ও মাই গড, মাই গড! ব্যাপার কি কুমার? বন্দুক ছুড়লে কেন? মানুষই বা আর্তনাদ করলে কেন? জানোয়ার ভেবে তুমি মানুষ খুন করলে নাকি? আমি বললুম, আপাতত তোমার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবো না, তবে চতুষ্পদ জন্তুর মতো একটা কিছু দেখেছিল নিশ্চয়ই, নইলে খামোখা বন্দুক ছুটতে যাব কেন? কুমার, তুমি যে জীবটাকে আহত করেছো নিশ্চয়ই সেটা জানোয়ার নয়। এখানে রক্তের দাগের সঙ্গে যে পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে, এগুলো মানুষের পায়ের ছাপ নয়, যায় না। খানিকটা অগ্রসর হবার পরেই হঠাৎ দেখতে পেলুম একখানা নৌকা তট ছেড়ে সমুদ্রের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে এবং সেখানে চালনা করছে একটি মাত্র মানুষ। আচম্বিতে সমুদ্রের দিক থেকে ভেসে এলো একটা বিশ্রী অট্টহাসি। আবার জাহাজ এসেছে, আবার প্রভুরা এসেছে, আবার আমাদের শাস্তি পেতে হবে। নিচ থেকে অন্য মূর্তিগুলো সমস্বরে বলে উঠল, ওদের আর কাছে আসতে দেওয়া যাবে না। সবাই বন্দুক ছোড়ো। 1, 2, 3, ফায়ার! আগ্নেয়গিরি জেগে উঠেছে। পাহাড়ের ওপর থেকে তপ্ত লাভার স্রোত নামছে। দ্বীপের সমস্ত প্রাণী বোধহয় এবার মারা যাবে। সবাই নৌকা ভাসাও, নৌকা ভাসাও, সবাই জাহাজে চলো। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। আমাদের স্কেরি টেলসে তোমরা অ্যাডভেঞ্চার গল্প শোনার রিকোয়েস্ট করেছিলে, তাই আমরা আজকে তোমাদের জন্য একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্প নিয়ে হাজির হয়েছি। আজ স্কেরি টেলসে তোমরা শুনবে হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে স্কেরি টেলসের নিবেদন আগ্নেয় দ্বীপ অভিযান। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প আগ্নেয় দ্বীপ অভিযান। বিমল ও কুমার তো তোমাদের অনেক দিনের বন্ধু, কিন্তু তোমরা জানো না তারা দুজনেই ভূমিষ্ঠ হয়েছিল এক তিথিতে। আজ মাসের পয়লা, এই মাসের 28 তারিখে তাদের দুজনের জন্মতিথি। তাদের প্রত্যেক জন্মতিথিতেই বিশেষ একটি অনুষ্ঠান হয়। এবারকার উৎসবে কী করা কর্তব্য, সেদিন সকালের চায়ের আসরে বসে গভীরভাবে চলছিল তারই আলোচনা। জয়ন্ত এবং মানিক বোধহয় তোমাদের কাছে অচেনা নয়। মাঝে মাঝে তারা বিমলদের সঙ্গে দেখা করতে আসতো, সেদিনও এসেছিল। আর সুন্দরবাবুর কথা তো বলাই বাহুল্য, কারণ এখানকার প্রভাতী চায়ের বৈঠকে কোনোদিনই তাকে অনুপস্থিত দেখা যায় না। সুতরাং বলতে হবে আজকের চায়ের আসরটি জমে উঠেছিল রীতিমতো। এমনকি বাঘা কুকুরও হাজিরা দিতে ভোলেনি। সেও সামনের 2 পায়ে ভর দিয়ে বসে 2 কান তুলে ঊর্ধ্বমুখে অত্যন্ত উৎসুকভাবে তাকিয়েছিল চায়ের টেবিলের দিকে। সে বেশ জানে টেবিলের উপর থেকে এটা ওটা সেটা কিছু কিছু অংশ তার দিকেও নিক্ষিপ্ত হবে। মাঝে মাঝে রামহরি খাবারের ট্রে হাতে করে ঘরের ভিতরে ঢুকে সকলকে পরিবেশন করে আবার বাইরে বেরিয়ে যাচ্ছিল। সুন্দরবাবু একখানা গোটা স্যান্ডউইচ নিজের মস্ত মুখবিবরে ছেড়ে দিয়ে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বললেন, বিমল ভাইয়া, তোমাদের প্রতি জন্মতিথিতেই তো আমরা এসে নিমন্ত্রণ খেয়ে যাই, কিন্তু এবারকার খাদ্য তালিকার ভিতরে আমার একটা বিনীত প্রার্থনা ঠাঁই পাবে কি? সুন্দরবাবুকে জ্বালাবার কোনো সুযোগই মানিক ত্যাগ করে না। সে বললে, আপনার বিনীত প্রার্থনাটি নিশ্চয়ই খুব অসাধারণ। হয়তো বলে বসবেন আমি কাঁঠালের আমসত্ব খাবো। সুন্দরবাবু সটাক মাথা নেড়ে বললেন, না, কখনো নয়। অমন অসম্ভব আবদার আমি করব না। ফাজিল ছোকরা কোথাকার।
আমায় কি কচি খোকা পেয়েছো? কুমার হাসতে হাসতে বললে, আমাদের জন্মদিনে আসতে না আসতেই চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তোলা কেন? মানিকবাবু, আপনি সুন্দরবাবুকে আর বাধা দেবার চেষ্টা করবেন না। ওনার যা বলবার আছে উনি বলুন। সুন্দরবাবু মানিকের দুষ্টুমি ভরা হাসির দিকে একবার সন্দেহপূর্ণ নেত্রে তাকিয়ে বললেন, আমার কথাটা কি জানেন কুমারবাবু? এবারে আপনাদের জন্মতিথির খাদ্য তালিকায় কিঞ্চিত নতুনত্ব সৃষ্টি করলে কেমন হয়? কীরকম নতুনত্ব সুন্দরবাবু? দেখুন কুমারবাবু, চিরদিনই শুনে আসছি বন মুরগির মাংস নাকি একটি উপাদেয় খাদ্য, কিন্তু এমনই আমার দুর্ভাগ্য যে আজ পর্যন্ত আমার খাবারের থালায় বন মুরগির আবির্ভাব হলো না কখনো। আপনাদের জন্মতিথির দৌলতে যদি সেই সৌভাগ্যটা লাভ করতে পারি, তাহলে আমার একটা অনেক দিনের বাসনা চরিতার্থ হয়। মানিক বললে, দেখেছো তো জয়ন্ত, সুন্দরবাবুর আবদারটি কতদূর অসঙ্গত। সুন্দরবাবু কিঞ্চিত উত্তপ্ত স্বরে বললেন, কেন অসঙ্গত কেন? আমি কি কাঁঠালের আমসত্ত্বা খেতে চাইছি? বন মুরগি কি দুনিয়ায় পাওয়া যায় না? মানিক বললে, দুনিয়ায় অবশ্য পাওয়া যায় বই কি, কিন্তু কলকাতা শহরে পাওয়া যায় না। আপনার বন মুরগির জন্য বিমলবাবুরা বনবাস করবেন নাকি? জয়ন্ত বললে, অভাবে কলকাতার ফাউল হলে কি চলবে না? সুন্দরবাবু কি বলেন? সুন্দরবাবু বললেন, আমার আর কিছুই বক্তব্য নেই। আর যে পেশ করলুম এখন, বিমলবাবুদের যা মর্জি হয়। কুমার চোঁ করে শেষ চাটুকু পান করে উৎসাহিত কণ্ঠে বললে, তথাস্তু। আমাদের আসছে জন্মবারে আপনাকে বন মুরগির মাংস খাওয়াবোই খাওয়াবো। বিমল একটু বিস্মিত স্বরে বললে, কুমার, তুমি যে একেবারে কঠিন প্রতিজ্ঞা করে বসলে। কলকাতার কোনো বাজারে বন মুরগি বিক্রি হয় নাকি? কুমার বললে, মোটেই না। আমার বন্ধু বিনোদলাল রায়চৌধুরী হচ্ছেন চট্টগ্রাম অঞ্চলের জমিদার। তিনি প্রায়ই আমাকে ওখানে যাবার জন্য নিমন্ত্রণ করেন। তুমি জানো বোধহয়, চট্টগ্রাম অঞ্চলের বনে ঝাঁকে ঝাঁকে বনমুরগি পাওয়া যায়। মনে করছি কালই আমি দিন কয়েকের জন্য চট্টগ্রাম যাত্রা করব। মানিক বললে, সে কি কুমারবাবু, সুন্দরবাবুর একটা আবদার রক্ষা করার জন্য আপনি এত কষ্ট স্বীকার করবেন? না মানিকবাবু, কেবল সুন্দরবাবু কেন, আমি আপনাদের সকলেরই তৃপ্তি সাধনের জন্যে চট্টগ্রামে যেতে চাই। জন্মতিথিতে বন্ধুদের যদি একটি নতুন জিনিস খাওয়াতে না পারি, তাহলে জন্মতিথির আর সার্থকতা রইল কোথায়? আমি কালই চট্টগ্রামের দিকে ধাবমান হব। তারপর সেখানকার বন থেকে ডজনখানেক জাত বন মুরগি সংগ্রহ করে আবার ফিরে আসবো আমাদের কলকাতায়। মানিক বললে, সুন্দরবাবু, আপনার বিনীত প্রার্থনা তাহলে পূর্ণ হলো। এইবারে আপনি পরমানন্দে অট্টহাস্য করতে পারেন। সুন্দরবাবু অত্যন্ত খাপ্পা হয়ে কেবল বললেন, চট্টগ্রাম থেকে কুমারের ফেরবার কথা ছিল 20 তারিখে, কিন্তু ঠিক তার আগের দিনে কুমারের কাছ থেকে বিমল এই টেলিগ্রাম পেলে, বন মুরগি পেয়েছি, কিন্তু আসছে কাল কলকাতায় পৌঁছাতে পারবো না। বিশেষ কারণে আমাকে আরও দিন কয়েক এখানে থেকে যেতে হবে। এজন্যে যদি আমাদের জন্মতিথি উৎসব মাটি হয়, উপায় নেই। টেলিগ্রামখানি হাতে করে বিমল বিস্মত মনে ভাবতে লাগলো, কুমারের বিশেষ কারণটা কি হতে পারে? নিশ্চয়ই কোনো সাধারণ কারণ নয়, যার জন্যে বন মুরগি পেয়েও সে যথাসময়ে এখানে আসতে নারাজ। 23 তারিখে কুমারের আর একখানা টেলিগ্রাম এলো। সেখানে পড়ে বিমল জানতে পারলে 24 তারিখের সকালে সে কলকাতায় এসে পৌঁছবে। কুমার একটি রীতিমতো রহস্যপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে তুলেছিল। সেই জন্য বৈঠকখানায় তার জন্য সাগ্রহে অপেক্ষা করছিল বিমল, জয়ন্ত আর মানিক। খানিক পরে রাস্তায় দরজার কাছে একখানা গাড়ি আসবার শব্দ হলো। অনতিবিলম্বেই ঘরের ভিতরে প্রবেশ করল কুমার। জয়ন্ত বললে, কুমারবাবু, আপনার টেলিগ্রামে যা দেখেছি, আপনার মুখেও তো দেখছি তাই। আমার মুখে কি দেখছেন জয়ন্তবাবু? রহস্যের আভাস।
হাতের বন্দুকটা একটা টেবিলের উপরে রেখে দিয়ে কুমার বললে, হ্যাঁ জয়ন্তবাবু, আপনি ভুল দেখেননি। যা তা রহস্য নয়, যাকে বলে একেবারে গভীর রহস্য। কিন্তু সে কথা পরে বলছি, আগে বনমুরগিগুলোর একটা ব্যবস্থা করি। রামহরি, ও রামহরি। পাশের ঘর থেকে সাড়া এলো, কি বলছো গো কুমার বাবু? গাড়ির চালে এক ঝাঁক জ্যান্ত রাম পাখি আছে, তুমি সেগুলোকে বাগানে মুরগি ঘরে রেখে দিয়ে এসো। তারপর তাড়াতাড়ি আমার জন্য খুব গরম এক পেয়ালা চা বানিয়ে দাও তো। কুমার নিজের কোটটা খুলে একখান সোফার উপরে নিক্ষেপ করল। তারপর নিজেও সেখানে বসে পড়ে বলল, বিমল, অদ্ভুত অভাবিত ব্যাপার, একেবারে অভাবিত। বিমল বললে, তোমার মুখ থেকে শুনছি বলেই ব্যাপারটা অদ্ভুত বলেও বিশ্বাস করছি। পৃথিবীর 15.5 আনা লোকই যেসব ব্যাপারকে অদ্ভুত বলে মনে করে, তার মধ্যে আমি কিছুমাত্র অভিনবত্ব খুঁজে পাই না। কিন্তু তোমার আমার কথা স্বতন্ত্র। এই জীবনেই আমরা এমন সব অসাধারণ ব্যাপার দেখেছি যে আমাদের কাছে বোধহয় অদ্ভুত বলে আর কিছুই থাকতে পারে না। কাজেই তুমি যা অদ্ভুত আর অভাবিত বলে বর্ণনা করবে, নিশ্চয়ই তার মধ্যে দস্তুর মতো অসাধারণত্ব রয়েছে। আমরা প্রস্তুত, তোমার অদ্ভুত কাহিনী আরম্ভ করো। বিমল সোফার উপর একটু সোজা হয়ে বসল। গল্প শুনবার জন্য উন্মুখ হয়ে সবাই তার মুখের দিকে তাকিয়ে প্রতীক্ষা করতে লাগলো। বিশাল হলঘর একেবারে নিস্তব্ধ। কুমার শুরু করলে, কেমন করে আমি জ্যান্ত বনমুরগি সংগ্রহ করলুম সে কথা শুনবার জন্যে নিশ্চয়ই তোমাদের আগ্রহ নেই। সুতরাং এইটুকু বললেই যথেষ্ট হবে যে চট্টগ্রাম বিভাগে একটা পাহাড় অঞ্চলের বনের ভিতরে গিয়ে এই পক্ষীগুলোকে আমি বন্দি করেছি। অবশ্য এই কাজে আমার জমিদার বন্ধু বিনোদলাল আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। ফেরবার সময় সমুদ্রের ধার দিয়ে আসছিলাম। সমুদ্র থেকে মাইল 10 তফাতে চাকারিয়া নামে একটা জায়গা আছে। সেখানে বিনোদের কয়েক ঘর প্রজা ছিল। তাদের কয়েকজন বিনোদের সঙ্গে দেখা করতে এসেছিল। লক্ষ্য করে দেখলুম তাদের প্রত্যেকেরই মুখে চোখে দুশ্চিন্তার চিহ্ন। তারা জানালে একটা নরখাদক জন্তু এসে তাদের উপরে ভীষণ অত্যাচার করছে। ইতিমধ্যেই অনেকের গরু ও ছাগল তো অদৃশ্য হয়েইছে, তার উপরে 5 মানুষকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিনোদ জিজ্ঞাসা করলে, জন্তুটা কি, বাঘ না অন্য কোনো জানোয়ার? উত্তরে জানা গেল জানোয়ারটাকে কেউই সচক্ষে দেখেনি। গফুর আলীর বাড়ি থেকে জানোয়ারটা যেদিনে একটা বাছুর নিয়ে যায়, সে রাত্রে বৃষ্টি পড়ে পথঘাট হয়েছিল কর্দমাক্ত। সকালবেলায় খোঁজাখুঁজির পর বাছুরের আধ খাওয়া দেহটা পাওয়া যায় মাঠের একটা ঝোপের ভিতরে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই, সেখানে কাদার উপরে কোনো জন্তুরই পায়ের দাগ পাওয়া যায়নি। কেবল এটা বেশ বোঝা গিয়েছে যে রাত্রে একজন মানুষ ওই ঝোপের ভিতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে এসেছিল। কাদার উপরে স্পষ্টভাবেই দেখা গিয়েছিল একটা মানুষের পদচিহ্ন। এইখানেই জেগে উঠল আমার আগ্রহ। জিজ্ঞাসা করলুম, তোমরা কি বলতে চাও, মানুষ ছাড়া কোনো জন্তুই মাটির উপরে পদচিহ্ন ফেলে সেই ঝোপের ভিতরে প্রবেশ করেনি? একজন বললে, প্রবেশ করেনি এ কথা কেমন করে বলবো? ঝোপের ভিতরে বাছুরটা রাত খাওয়া দেহ যখন পাওয়া গিয়েছে, তখন বুঝতে হবে যে এ কাজ কোনো মানুষের নয়। মানুষ কখনো গরু বাছুরের কাঁচা মাংস খেতে পারে না। বাছুরটা যে কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছিল সে বিষয়ে একটুও সন্দেহ নেই। কিন্তু সেই জন্তুটা যে কেমন করে ঝোপের ভিতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে গিয়েছে, কাঁদার উপরে তার কোনো চিহ্নই আমরা আবিষ্কার করতে পারিনি। বিনোদ বললে, তোমরা কি বলতে চাও জন্তুটা আকাশপথ করেছে? তোমাদের কথাই আমার বিশ্বাস হচ্ছে না। লোকটি বললে, হুজুর, আমাদের কথায় বিশ্বাস না করলে আমরা মারা পড়ব। এই অঞ্চলে রোজ রাত্রেই হয় মানুষ নয় গরু ছাগল অদৃশ্য হচ্ছে। চারিদিকে এমন বিভীষিকার সৃষ্টি হয়েছে যে
সন্ধ্যার পরে ঘাটে কেউ পা বাড়াতে ভরসা করে না, এমনকি রাত্রেও আমরা ভয়ে ঘুমোতে পারি না। হুজুর হোসেন জমিদার, আপনি আমাদের রক্ষা না করলে আমরা কোথায় দাঁড়াবো বলুন? বিনোদ বললে, এ ব্যাপারে আমি তোমাদের কি সাহায্য করতে পারি কিছুই তো বুঝতে পারছি না। হুজুর, আপনাদের দুজনেরই কাছে বন্দুক রয়েছে, আপনারা ইচ্ছে করলেই জন্তুটাকে বধ করতে পারেন। বিনোদ বললে, তোমরা বাজে কথা বলছো। তোমরাও জন্তুটাকে দেখতে পাওনি, আবার বলছো মাটির উপরে পায়ের দাগ ফেলে সে চলাফেরা করে না। ঝোপের কাছে পেয়েছো মানুষের কতগুলো পদচিহ্ন। মানুষ গরু বাছুরের কাঁচা মাংস খায় না, একথা সত্য, কিন্তু কোনো মানুষ রাত্রে সেই ঝোপের ভেতরে যাবেই বা কেন? না, তোমাদের কোনো কথারই মানে আমি খুঁজে পাচ্ছি না। লোকটি কাঁদো কাঁদো মুখে আবার বললে, হুজুর, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। বিনোদ অধীর স্বরে বললে, আরে আমরা তোমাদের কেমন করে রক্ষা করব? তোমাদের জন্য কি আমরা বন্দুক ঘাড়ে করে রাত্রে হাটে মাঠে ঘাটে পাহারা দিয়ে বেড়াবো? বিমল, আগেই বলেছি, ততক্ষণে আমার কৌতূহল রীতিমতো জেগে উঠেছে। ঘটনার মধ্যে আমি পেলুম যেন রহস্যের গন্ধ। আমি বললুম, বিনোদ, আমরা ইচ্ছে করলে হয়তো এদের কিছু সাহায্য করতে পারি। কি রকম? তুমি তো কালকে কলকাতার দিকে রওনা হতে চাও। তুমি যদি রাজি হও তাহলে আমি আরও 3-4 দিন এখানে থেকে যেতে পারি। বিনোদ হেসে ফেলে বললে, বুঝেছি, চড়ুকে পিঠ সরসর করে আর ধুনোর গন্ধ পেলেই মনসা নাচেন। হ্যাঁ, বেশ বেশ, যা ভালো বোঝো করো। বিমল, তারপরেই তোমার কাছে আসে আমার প্রথম টেলিগ্রাম। লোকে যেমন করে বাঘ শিকার করে আমিও অবলম্বন করলুম সেই পদ্ধতি। পরদিনই খবর এলো, কুতুবদীয় প্রণালী সৃষ্টি করে পৃথিবীর একটা বাহু যেখানে বঙ্গোপসাগরের ভিতরে অগ্রসর হয়ে গিয়েছে, সেই নরখাদক জন্তুটার শেষ আবির্ভাব হয়েছে সেখানে। ঝোপের ভিতরে সেখানেও পাওয়া গিয়েছে একটা গরুর খানিকটা খাওয়া দেহ। হিংস্র জন্তুদের স্বভাবই হচ্ছে উদর পূর্ণ হবার পর কোনো দেহের খানিকটা বাকি থাকলে তারা সেটা ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে রেখে যায়। পরদিন রাত্রে আবার তারা ফিরে এসে দেহের বাকি অংশটাকে গ্রহণ করে। আমরা ঘটনাস্থলে হাজির হয়ে দেখলুম যে ঝোপের ভিতরে গরুর দেহটা আছে তার খুব কাছেই রয়েছে একটা মস্ত বড় গাছ। লোকজনের সাহায্যে সেই গাছের উপরে বাঁধলুম একটা মাচা। তারপর সন্ধ্যার আগেই বিনোদকে নিয়ে আমি সেই গাছে উঠে মাচার উপরে গিয়ে বসলুম। রাত্রের প্রথম দিকে আকাশে ছিল অষ্টমীর চাঁদ। আলো খুব স্পষ্ট না হলেও চারিদিকে বেশ নজর চলছিল। যে ঝোপটার দিকে আমাদের লক্ষ্য তার দুই পাশেই ছিল খানিকটা করে খোলা জমি, তারপর দুই দিকেই দাঁড়িয়ে আছে জঙ্গলের প্রাচীর। ওই ঝোপটার ভিতরে ঢুকতে হলে খোলা জমিটা পার না হলে আর উপায় নেই, কিন্তু সন্দেহজনক কিছুই আমার চোখে পড়ল না। তারপর চাঁদ গেল অস্তে, চারিদিকে অন্ধকার, আমাদের চোখও অন্ধ। বিনোদ একে রাত জাগতে অভ্যস্ত নয়, তার উপরে এই অন্ধকারের জন্য বিরক্ত হয়ে সে আরম্ভ করলে নিদ্রা দেবীর আরাধনা। আমি কিন্তু ঠায় জেগেই বসে রইল। কোনো দিকে চোখ চলছিল না বটে, কিন্তু আমার দুই কান হয়ে রইল অত্যন্ত সজাগ। সে রাত্রে বাতাস পর্যন্ত ছিল না, বনের গাছপালা একেবারে নীরব, কিন্তু এই স্তব্ধতাকে ভাঙতে পারে এমন কোনো শব্দই আমার কানে প্রবেশ করল না। পূর্ব আকাশে ফুটে উঠল ভোরের আলোর প্রথম আভাসটুকু। দু একটা পাখিও ডাকতে আরম্ভ করলো। আমার রাত জাগা ব্যর্থ হলো ভেবে বিনোদকে জাগিয়ে দেবার উদ্যোগ করছি, এমন সময় সচকিতে দেখলুম হঠাৎ একটা দৃশ্য। ডান দিকের জঙ্গলের ভিতর থেকে জানোয়ারের মতো দেখতে কি একটা বেরিয়ে এলো। অত্যন্ত ঝাপসা আলোতে জানোয়ারটা যে কি তা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু সে যে 4 পায়ে ভর দিয়ে হাঁটছে এটুকু আমি লক্ষ্য করলাম। চলতে চলতে একবার সে সন্দিগ্ধভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমাদের গাছের দিকে দৃষ্টিপাত করলে। অন্ধকারে বিড়ালের চোখ যেমন জ্বলে, তারও দুই চোখে রয়েছে তেমনই জ্বলন্ত
নীলাভ আলো। নিশ্চয়ই সে আমাকে দেখতে পায়নি, কারণ আবার সে অগ্রসর হলো সেই ঝোপটার দিকে, যার ভিতরে ছিল গরুটার অর্ধভুক্ত দেহ। আমি বুঝলুম এই আমার সুযোগ। বন্দুক তুলে তখনই ঘোড়া টিপে দিলুম। বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে শুনলুম একটা অত্যন্ত অপ্রত্যাশিত চিৎকার। যাকে মনে করছিলুম হিংস্র জন্তু, হঠাৎ সে দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বিষম যন্ত্রণায় ইংরেজি ভাষায় আর্তনাদ করে উঠল। ও মাই গড, মাই গড! দ্বিতীয়বার বন্দুক ছোড়বার জন্য আমার হাতের আঙুল তখন আবার ঘোড়ার উপরে গিয়ে পড়েছিল, কিন্তু মনুষ্য কণ্ঠের সেই আর্তনাদে আমি এমন হতভম্ব হয়ে গেলুম যে আর বন্দুক ছুড়তে পারলুম না। মানুষই হোক আর জানোয়ারই হোক, সেই জীবটা আবার মাটির উপরে পড়ে চতুষ্পদ জন্তুর মতোই বেগে দৌড়ে অদৃশ্য হয়ে গেল ডান দিকের জঙ্গলের মধ্যে। ইতিমধ্যে কানের কাছে বন্দুকের শব্দ শুনেই বিনোদ লালের ঘুম ভেঙে গিয়েছিল। তার উপরে আবার মানুষের আর্তনাদে একেবারে স্তম্ভিত হয়ে গেল সে। প্রায় 1 মিনিট কাল আমরা দুজনে স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বিনোদ জিজ্ঞাসা করল, ব্যাপার কি কুমার? বন্দুক ছুড়লে কেন? মানুষই বা আর্তনাদ করলে কেন? জানোয়ার ভেবে তুমি মানুষ খুন করলে নাকি? আমি বললুম, আপাতত তোমার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবো না, তবে চতুষ্পদ জন্তুর মতো একটা কিছু দেখেছিলাম নিশ্চয়ই, নইলে খামোখা বন্দুক ছুটতে যাব কেন? কিন্তু বন্দুক ছোড়বার ঠিক পরেই একটা মানুষের আর্তনাদের সঙ্গে সঙ্গেই মূর্তিটা 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। তারপর সে পালিয়ে গেল আবার চতুষ্পদ জন্তুর মতোই 4 পায়ে ভর দিয়ে। বিনোদলাল আমার কথা বিশ্বাস করলে না, মাথা নেড়ে বললে, তুমি নিশ্চয়ই তন্দ্রায় আচ্ছন্ন চোখে রজ্জুকে সর্পভ্রম করেছ। চতুষ্পদ জানোয়ার কখনো মানুষের ভাষায় চিৎকার করে না, আর মানুষও কখনো চতুষ্পদ জন্তুর মতো 4 পায়ে ভর দিয়ে ছুটে পালায় না। আমি বললুম, বেশ, তাহলে গাছ থেকে নেমে পড়ো। যে জীবটাকে দেখেছি নিশ্চয়ই সে আমার গুলিতে জখম হয়েছে। জঙ্গলের ভেতর থেকে তাকে খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না। সমস্ত বনভূমি তখন সমুজ্জ্বল হয়ে উঠেছিল জ্যোতির্ময়ী উষার শান্ত আশীর্বাদে। আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে উঠেছে পাখির প্রভাতী সঙ্গীতে। মাথার ওপরে আকাশপথ দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে বালিহাঁস, বনমুরগি এবং অন্যান্য পাখি। চোখের সামনে নেই আর অন্ধকার বা আছায়ার বাধা। মাটিতে নেমে আমরা দুজনে বন্দুক প্রস্তুত রেখে অগ্রসর হলুম। জঙ্গলের যেখানে গিয়ে জীবটা অদৃশ্য হয়েছিল সেখানে উপস্থিত হয়ে দেখলুম মাটির উপরে রয়েছে টাটকা রক্তের দাগ। সেই রক্তের দাগ ধরে আমরা এগিয়ে চললুম। জঙ্গলের ভেতর দিয়ে বেশ খানিকটা এগোবার পর আমরা গিয়ে পড়লুম ফর্সা একটা জায়গায়। সেই খোলা জমির ওপরে কোনো গাছপালা নেই, মাঝে মাঝে আছে কেবল ঝোপঝাপ বা ছোট ছোট আগাছার জঙ্গল। তারপর দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের সীমাহারা নীল জলের বিস্তার। রক্তের চিহ্ন চলে গিয়েছে সমুদ্রের দিকে। বিনোদলাল বললে, কুমার, তুমি যে জীবটাকে আহত করেছো নিশ্চয়ই সেটা জানোয়ার নয়। এখানে রক্তের দাগের সঙ্গে যে পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো মানুষের পায়ের ছাপ নয় যায় না। বিনোদলাল ভুল বলেনি, সত্যি এগুলো মানুষের পায়ের দাগই বটে। বিনোদের কথার কোনো জবাব না দিয়ে পদচিহ্নের অনুসরণ করে আমি দৌড়তে আরম্ভ করল। খানিকটা অগ্রসর হবার পরেই হঠাৎ দেখতে পেলুম একখানা নৌকা তট ছেড়ে সমুদ্রের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে এবং সেখানে চালনা করছে একটি মাত্র মানুষ। আচম্বিতে সমুদ্রের দিক থেকে ভেসে এলো একটা বিশ্রী অট্টহাসি। তোমরা শুনলে বিশ্বাস করবে না, কিন্তু সেই অদ্ভুত অট্টহাসির মধ্যে আমি পেলুম যেন একসঙ্গে মানুষের কণ্ঠস্বর এবং ব্যাঘ্রের হুঙ্কার। খালি চোখে নৌকাবাহী মূর্তিটাকে ভালো করে দেখা যাচ্ছিল না। আমার সঙ্গে ছিল দূরবীন। তাড়াতাড়ি করে সেটা বার করে চোখের সামনে ধরলুম। যা দেখলাম তাকে বলে আশ্চর্য নয়, উদ্ভট বটে। নৌকোর ভেতরে বসে আছে একটা সম্পূর্ণ নগ্ন মনুষ্য মূর্তি, কিন্তু তার গায়ের রং অনেকটা চিতাবাঘের মতো। হলদের উপর
গোল গোল কালো ছাপ। কোনো কথা না বলে দূরবীনটা বিনোদলালের হাতে দিল। সেও মূর্তিটাকে দেখে প্রথমটা চমকে উঠল, তারপর দূরবীন নামিয়ে আমার দিকে ফিরে বললে, আমার কি সন্দেহ হচ্ছে জানো, ও লোকটা বোধহয় নিজের দেহের ওপরে তুলি বুলিয়ে চিতাবাঘের রং ফলিয়েছে। কিন্তু কেন? কেন? ও লোকটা বোধহয় ছদ্মবেশে এখানকার সকলকে ভয় দেখাতে চায়। তাহলে তুমি ওকে মানুষ বলে মনে করো? নিশ্চয়ই। রং ছাড়া ওর দেহের সমস্তটাই প্রমাণ দিচ্ছে যে ও হচ্ছে মানুষ। আর মানুষ ছাড়া অন্য কোনো জীবকে কখনো তুমি কি নৌকো চালাতে দেখেছো? কিন্তু তুমি এই কথাও কখনো শুনেছো যে মানুষ কখনো নরখাদক বাঘের মতো কাঁচা মাংস খাবার জন্য গোহত্যা আর নরহত্যা করছে? ও মূর্তিটা আবার ইংরেজি ভাষায় কথাও কয়, অথচ ও যেভাবে অট্টহাসি হাসলে তার ভেতরেও পাওয়া গেল হিংস্র বাঘের গর্জন। কোনো মানুষ ওরকম গর্জন করতে পারে এ কথা আমি বিশ্বাস করতে পারি না। আসলে কথা কি যেন বিনোদলাল, এ এক অদ্ভুত প্রহেলিকা। নইলে সচক্ষে যা দেখছি, সকর্ণে যা শুনছি, তাও সত্য বলে ভাবতে পারছি না কেন? বিমল, এই হচ্ছে গিয়ে আমার কাহিনী। এই সঙ্গে এইটুকু আমি বলে রাখি, এই ঘটনার পরে আরও 2 দিন আমি চট্টগ্রামে ছিলাম, কিন্তু ও অঞ্চলে আর কোনো নৈশ উপদ্রবের কথা আমরা শুনতে পাইনি। কুমারের কাহিনী শেষ হওয়ার পর সকলে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। বিমলের কপালের চর্ম কুঞ্চিত হয়ে উঠল, তার মুখে ফুটল গভীর চিন্তার লক্ষণ। সর্বপ্রথমে কথা কইলে জয়ন্ত। সে ধীরে ধীরে বললে, নেকড়ে বাঘ আর ভাল্লুকেরা যে মাঝে মাঝে মানুষের শিশু ধরে নিয়ে গিয়ে হত্যা না করে পালন করে, এর কয়েকটি অবশ্য বিশ্বাসযোগ্য নজির আছে। কুমারবাবু যে কাহিনী শোনালেন সেটাও কি ওই রকমই কোনো ব্যাপার হতে পারে না? হয়তো কোনো মানুষ শিশু বয়স থেকে চিতাবাঘিনীর বাসায় পালিত হয়েছিল, তাই সেও পেয়েছে বাঘের স্বভাব। জীবজন্তুর কাঁচা মাংস না হলে তার চলে না। বিমল বললে, চিতা আর ভাল্লুকের বাসায় পালিত মানুষের কাহিনী যে সত্যি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শ্রেণীর মানুষের স্বভাব জন্তুর মতো হয় বটে, কিন্তু তাদের সম্বন্ধে আরো কতগুলি কথা জানা গিয়েছে। প্রথমত, প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা 15-20 বছরের বেশি কিন্তু বাঁচে না, অনেকে আবার তারও আগে মারা যায়। দ্বিতীয়ত, জঙ্গল থেকে মানুষের আশ্রয়ে এলেও তারা মানুষের ভাষায় 2-4টের বেশি কথা কইতে কিন্তু শেখে না। আর তৃতীয়ত, নেকড়ে বা ভালুকের দ্বারা পালিত মানুষের গায়ের রং নেকড়ে বা ভালুকের মতো কিন্তু হয় না। কিন্তু কুমারের কাহিনীতে আমরা যে মানুষটির কথা শুনলুম তা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। আহত হলে সে পরিষ্কার ইংরেজি ভাষায় আর্তনাদ করে। এই ভাষা সে কোথায় কার কাছে শিখলে? ভারতবর্ষের কোথাও চিতাবাঘের দ্বারা পালিত মানুষ সাহেবের আশ্রয়ে এসে ইংরেজি ভাষা শিখলে সে কথা আজ দেশে দেশে বিখ্যাত হয়ে উঠত। কিন্তু এমন কোনো চিতাবাঘের কাহিনী আমাদের কানে কিন্তু কোনোদিনই ওঠেনি। আর তারপর কুমার বলছে তার গায়ের রং নাকি চিতাবাঘের মতো। চিতাবাঘের বাসায় পালিত হলেও সে তো মানুষ, সুতরাং প্রকৃতি বন্য হলেও তার গায়ের রং কিন্তু কখনো চিতাবাঘের মতো হতে পারে না। তার উপরে সে নাকি শিকার করে মানুষ ও জন্তুর কাঁচা মাংস খায়। জন্তুর দ্বারা পালিত যে মনুষ্য শিশু লোকালয়ে ফিরে এসেছে তাদের কারুর কিন্তু এরকম স্বভাবের কথা শোনা যায়নি। যদি তর্কের অনুরোধে ধরে নেওয়াও যায় যে এই চিতা মানুষটা বরাবর বনে থেকে নরখাদক মানুষের মতোই হিংস্র হয়ে উঠেছে, তাহলেও এখানে প্রশ্ন উঠবে সে ইংরেজি ভাষা কার কাছ থেকে শিখল? আর লোকালয়ে না এসেও সে নৌকা চালনা করার ক্ষমতা কেমন করে অর্জন করল? না জয়ন্ত বাবু, এই ঘটনার ভেতরে গভীরতর রহস্য রয়েছে। মানিক বললে, কিন্তু সেই রহস্যের চাবিকাঠি যখন আমাদের কাছে নেই, তবে ও কথা নিয়ে মাথা ঘামিয়ে আপাতত কোনো লাভই হবে না। তার চেয়ে এখন উচিত হচ্ছে কুমারবাবুর প্রাসাদে যে
বন্য রামপক্ষীগুলি আত্মদান করবার জন্য আমাদের দ্বারস্থ হয়েছে, সকলে মিলে তাদের পরিদর্শন করে আসা। কুমার উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললে, বেশ তো, চলুন না। আসুন জয়ন্তবাবু, এসো বিমল। বিমল বললে, আপাতত মুরগি দেখবার ইচ্ছে আমার নেই, তোমরাই বরং যাও। জয়ন্ত ও মানিককে নিয়ে কুমার ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে তারা যখন আবার ফিরে এলো, তখন দেখলে বিমল একখানা বই হাতে দিয়ে চুপ করে বসে আছে। মানিক শুধলো, ওখানে কি বই বিমল? বিমল বললে, আরে এখানেই হচ্ছে এইচজি ওয়েলসের বই, তুমিও পড়েছো। এর নাম হচ্ছে আইল্যান্ড অফ ডক্টর মোরো। মনে আছে? এটা নিয়েই আমরা দুজনে মিলে অনেক জল্পনা কল্পনা করেছিলাম। কুমারের 2 চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। খানিকক্ষণ নীরব থেকে এসে বলল, বিমল, তুমি কি বলতে চাও? না না, তা হচ্ছে অসম্ভব। বিমল মুখ টিপে হাসতে হাসতে বললে, আরে কি আশ্চর্য কুমার, ডাক্তার মোরোর দ্বীপের সঙ্গে নিশ্চয়ই চাঁদ গাঁয়ের ওই মানুষটার কোনো সম্পর্ক নেই। কেন? আরে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পাশে কোথায় সেই ডাক্তার মোড়ের আজব দ্বীপ, আর কোথায় এই ভারতবর্ষের চট্টগ্রাম? ও দ্বীপের কোন জীব কেমন করে এখানে এসে হাজির হবে? এটা কি অসম্ভব নয়? কুমার, তোমার প্রশ্নের উত্তর না দিয়ে আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ওখান থেকে কোনো জীবের ভারতবর্ষে আসাটা কি ডাক্তার মোড়ের দ্বীপের চেয়েও বেশি অসম্ভব? তুমি কি বলতে চাও বিমল? বিমল বললে, আচ্ছা, ভূপর্যটক ফিলিপ সাহেবের কথা তোমার মনে আছে? কুমার বললে, ফিলিপ, যার সঙ্গে আমরা দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যে সূর্যনগরীর গুপ্তধন দেখতে গিয়েছিলাম। নিশ্চয়ই, তার কথা কি এত শিগগিরই ভুলতে পারি? বিমল বললে, হ্যাঁ, আমি সেই ফিলিপ সাহেবের কথাই বলছি। এটাও তুমি ভোলনি বোধহয়। মিস্টার ফিলিপ তার ভূপর্যটনের গল্প বলতে বলতে কত দেশের বিচিত্র সব রহস্যের কথা শুনিয়েছিলেন। তাঁরই মুখে ডাক্তার মোড়ের দ্বীপের কথা আমরা প্রথম শুনি। প্রশান্ত মহাসাগরের ঠিক যেখানে সেই দ্বীপটি আছে, মিস্টার ফিলিপ একখানা নকশা এঁকে তাও আমাকে দেখিয়ে দিয়েছিলেন। আমরা যদি একখানা জাহাজ ভাড়া করে সমুদ্রপথে বেরিয়ে পড়ি, তাহলে মনে হয় সেই নকশা অনুসারে আমরা অনায়াসেই মোড়ের দ্বীপে গিয়ে হাজির হতে পারবো। জয়ন্ত বললে, কিন্তু বিমলবাবু, কুমারবাবুর মুখে যে অদ্ভুত মানুষটার গল্প শুনে আপনি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন, আমিও সেই মানুষটার সঙ্গে সুদূর প্রশান্ত মহাসাগরের কোনো অদ্ভুত দ্বীপের কিছুমাত্র সম্পর্ক আবিষ্কার করতে পারছি না। আমারও প্রশ্ন হচ্ছে, একখানা ছোট বোটে চড়ে অত দূর থেকে সমুদ্রে পাড়ি দিয়ে কেউ কি ভারতবর্ষে এসে উঠতে পারে? বিমল ধীরে ধীরে বললে, জয়ন্তবাবু, মাঝে মাঝে আপনি কি খবরের কাগজে পড়েননি যে ছোট ছোট তুচ্ছ নৌকায় চড়ে একাধিক সাহেব সমুদ্রপথে পৃথিবী ভ্রমণ করেছেন? মাঝে মাঝে একথাও শোনা যায়, চীন ও জাপানিরা নাকি ওই রকম ছোট ছোট নৌকায় চেপে অত বড় প্রশান্ত মহাসাগর পার হয়ে একেবারে আমেরিকা পর্যন্ত গিয়ে পড়েছে। কিন্তু এখানে ওই নৌকার কথা না তুললেও চলে, কারণ কুমারের দেখা ওই অদ্ভুত জীবটা যে নৌকায় চড়ে ভারতবর্ষে এসে পড়েছে, তারও কোনো নিশ্চিত প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। হয়তো সে অন্য কোনো উপায়ে এখানে এসে হাজির হয়েছে, তারপর যেভাবেই হোক একখানা নৌকা সংগ্রহ করেছে। সেই উপায়টা যে কি, তা নিয়ে আপাতত আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আর ওই জীবটা যে মোরোর দ্বীপেরই বাসিন্দা, তাও আমি জোর করে বলতে চাই না। কিন্তু কুমারের মুখে দ্বীপটার বর্ণনা শুনে আমার মনে প্রথমেই অনেকদিন পরে ডাক্তার মোরোর দ্বীপের কাহিনী জেগে উঠেছে। আমার বহুকাল থেকেই বাসনা ছিল আমরাও একবার ওই দ্বীপে গিয়ে দেখে আসব ভূপর্যটক ফিলিপ সাহেবের আর এইচজি ওয়েলসের কথা সত্যি কিনা। যদি আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি, তাহলে চট্টগ্রামের এই আজব জীবটার সঙ্গে কেন যে আমি ওই দ্বীপটার সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাচ্ছি,
সে কথা আশা করি আপনাদের কাছে খুলে বলতে পারবো। বিমলবাবু, ডাক্তার মোড়র দ্বীপের রহস্য আমরা কোনোদিনই শুনিনি। আপনি দু চার কথায় খুলে বলবেন কি? H.G. ওয়েলসের বইখানা এগিয়ে দিয়ে বিমল বললে, আমার মুখে কিছুই শোনবার দরকার নেই। এই বইখানা নিয়ে যান। এর পাতাগুলোর উপরে চোখ বুলোলেই সব কথা আপনি জানতে পারবেন। কিন্তু তার আগে বলুন দেখি, আমি আর কুমার যদি সেই দ্বীপের দিকে যাত্রা করি, তাহলে এই অ্যাডভেঞ্চারে আপনারাও কি আমাদের সঙ্গে রাজি হবেন যোগ দিতে? জয়ন্ত ও মানিক সমস্বরে বলে উঠল। নিশ্চয়ই। কুমার বললে, বিমলের অনুমান ফিলিপ সাহেবের গল্প আর H.G. ওয়েলসের রচনা সত্য না হলেও আমি কিছুমাত্র দুঃখিত হব না। জীবনে বড়ই ঘটনার অভাব হয়েছে। কলকাতা শহরকে মনে হচ্ছে ছোট খাঁচার মতো। এখানে আর বেশি দিন আবদ্ধ থাকলে বেতরুগীর মতো শয্যাগত হয়ে পড়ব। অন্য কোনো ঘটনা ঘটুক বা নাই ঘটুক, অন্তত বঙ্গোপসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছুটোছুটি করে আসা যাবে তো। আমার পক্ষে তাও হবে একটা বিপুল মুক্তির মতো। কিন্তু সাবধান, রামহরি যেন আপাতত ঘুণাক্ষরেও মোড়র দ্বীপের কথা জানতে না পারে। তাহলে কিন্তু সে এখান থেকে কিছুতেই নড়তে রাজি হবে না। আমাদের রন্ধনশালার হর্তাকর্তা সে, তাকে সঙ্গে না রাখলে কি চলে? কি বলো কুমার? সে কথা আর বলতে, যখনই একলা বিদেশে গিয়েছি রামহরির শ্রীহস্তের রান্না খেতে না পেয়ে রীতিমতো রোগা হয়ে পড়েছি। বিমল হঠাৎ চাপা গলায় বললে, সিঁড়িতে পায়ের শব্দ শুনেই বুঝেছি ঘরের ভেতরে এখনই সুন্দরবাবুর আবির্ভাব হবে। দলে ভারী হবার জন্যে তাকেও ভুলিয়ে ভালিয়ে সঙ্গে নিয়ে যেতে চাই। তাকেও আসল রহস্যের কথা বলবার দরকার নেই। ব্যস্তভাবে ঘরের ভেতরে প্রবেশ করলেন সুন্দরবাবু। কুমারের দিকে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে বলে উঠলেন, এই যে কুমারবাবু, আমার বন মুরগিদের খবর কি? নিশ্চয়ই তাদের চাট গাঁয়ে ফেলে আসেননি। কুমার হাসতে হাসতে বললে, না, আপাতত তারা বাস করছে এই বাড়িতেই। পেটের উপরে ডান হাত বুলোতে বুলোতে এক গাল হেসে সুন্দরবাবু বললেন, চমৎকার চমৎকার। সিন্ধুর মুখে বিন্দুর মতো অনেক দূরে দেখা গেল ছোট্ট একটা দ্বীপ। বলাই বাহুল্য, ভারতবর্ষ থেকে আমরা জাহাজে উঠেছি এবং জাহাজ এখন এসে পড়েছে প্রশান্ত মহাসাগরের ভেতরে, এবং এখন যেখান দিয়ে অগ্রসর হচ্ছে তার একদিকে আছে ওই ছোট্ট দ্বীপটি, আর একদিকে আছে দক্ষিণ আমেরিকার তটভূমি। এখানটা সাধারণ জাহাজ চলাচলের পথ নয়, আর সেই কারণেই ভাড়া করে একখানি নিজস্ব জাহাজ নিয়ে আমাদের এইখানে আসতে হয়েছে। ভূপর্যটক ফিলিপ সাহেবের কাছ থেকে পাওয়া চার্টের উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে তারপর আবার দিকের দিকে দৃষ্টিপাত করে বিমল উৎফুল্ল কণ্ঠে বললে, ওইটাই যে ডাক্তার মোড়র দ্বীপ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ওই ছোট্ট জায়গাটুকুর ভেতরে যে কোনো বৃহৎ রহস্য লুকিয়ে থাকতে পারে, দূর থেকে দ্বীপটিকে দেখলে কিন্তু মোটেই সে সন্দেহ হয় না। হঠাৎ পেছন থেকে সুন্দরবাবুর কণ্ঠে শোনা গেল, আপনার এই কথার অর্থ কি বিমল বাবু? বিমল তাড়াতাড়ি চারখানা মুড়ে ফেলে ফিরে দাঁড়িয়ে বললে, আরে এই যে সুন্দরবাবু, ওফ, আপনি যে কখন চুপি চুপি পেছনে এসে দাঁড়িয়েছেন আমরা কিছুই টের পাইনি। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, টের পাননি বলেই তো পেছন থেকে আমি আপনাদের সব কথা শুনতে পেয়েছি। কি শুনেছেন সুন্দরবাবু? আরে শুধু কি শুনেছি, আসল ব্যাপারটাও বুঝতে পেরেছি। কি বুঝেছেন আপনি? সাগরে ভ্রমণে বেরুবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, এমনই সব আরো নানা লোভ দেখিয়ে আপনারা আমাকে কলকাতা থেকে এখানে টেনে এনেছেন। তারপর অকুল পাথারে ভেসে রোজ আপনাদের হাবভাব ব্যবহার দেখে আমার সন্দেহ হয়েছিল যে আপনাদের এই সাগর যাত্রার পেছনে কোনো গভীর রহস্য আছে। মাঝে মাঝে সেই সন্দেহ আপনাদের কাছে প্রকাশও করেছিল,
কিন্তু আমার কথা আপনারা হেসেই উড়িয়ে দিয়েছিলেন মশাই। গোয়েন্দাগিরি করে আমি চুল পাকিয়ে ফেললুম। আমার সন্দেহকে আপনারা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পারবেন কেন? তবে ফাঁদে যখন পা দিয়েছি, ফলভোগ করতেই হবে, কাজে মুখে কিছু আর বলিনি। কিন্তু আজ বুঝতে পেরেছি কলকাতা থেকেই আপনাদের লক্ষ্য ছিল ওই অজানা দ্বীপটার উপরে। মানিক মুখে কপট ভয়ের ভাব ফুটিয়ে তুলে বললে, বলেন কি সুন্দরবাবু, কোথায় কলকাতার কোথায় ছোট্ট দ্বীপটা? মাঝখানে আছে প্রায় 11,500 মাইলব্যাপী জলপথ। আমাদের লক্ষ্য করবার শক্তি কি এতটাই অসাধারণ যে কলকাতায় বসে এই দ্বীপটা চোখে দেখতে পেয়েছি? না সুন্দরবাবু, না, আপনার এই অত্যুক্তির অত্যাচার আমরা সহ্য করতে রাজি নই একেবারে। সুন্দরবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোমার ঠাট্টা থামাও মানিক, অসময়ে ঠাট্টা ভালো লাগে না আমার। আমার বিরুদ্ধে একটা মস্ত ষড়যন্ত্র হয়েছে, নইলে তোমরা যে বিশেষ দ্বীপটাতেই আসতে চাও এ কথা আগে আমাকে বলনি কেন? বললে কি করতেন? করতুম আর কি, তোমাদের সঙ্গে আসতুম না। কেন আসতেন না? এর আগে বোকার মতো তোমাদের পাল্লায় পড়ে যতবারই দেশের বাইরে এসেছি ততবারই পড়েছি সাংঘাতিক সব বিপদে। তবু বেশিরভাগ বিপদের ধাক্কা কোনো রকমে সামলাতে পেরেছি ভারতবর্ষের মাটিতেই ছিলুম বলে। কিন্তু এবার তোমাদের সঙ্গে এসে পড়েছি এমন এক জায়গায় যেখানে মা বাপ বলতে কেউ থাকবে না। চারদিকে কেবল থই থই করছে জল, তার মাঝখানে এক রত্তি একটা সর্ষের মতো রয়েছে ওই বাজে দ্বীপটা। হায় রে, আর কি আমি দেশে ফিরতে পারবো? কুমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললে, সুন্দরবাবু, একটা ছোট্ট দ্বীপ দেখে এতটা ভুরকে যাচ্ছেন কেন? সুন্দরবাবু আরও রেগে উঠে বললেন, ভোরকে যাব না কিরকম বলেন কি মশাই? আপনাদের আমি কি চিনি না? আমি কি জানি না পৃথিবীর আনাচে কানাচে যেখানে অপেক্ষা করে আছে মারাত্মক সব আপদ বিপদ, একটু খবর পেলেই সেই সব জায়গায় আপনারা ছুটে যান বদ্ধ পাগলের মতো? আপনারা যে ওই বিশেষ দ্বীপটাতেও সমুদ্রে হাওয়া ভক্ষণ করতে আসেননি এইটুকু বুঝতে পারবো না এমন কচিখোকা আমি নই। আপনাদের ধাক্কায় বলবার কথা আমার নয়, কিন্তু কি জানেন কুমারবাবু, মুনিরও মতিভ্রম হয়, আমারও মতিভ্রম হয়েছিল, নইলে কি আপনাদের সঙ্গে আবার দেশের বাইরে পা বাড়াতুম? কখনো না। এমন সময় রামহরি সেখানে দাঁড়ায়। সকলকার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বললে, কি হয়েছে সুন্দরবাবু, আপনি এমন খাপ্পা হয়ে উঠেছেন কেন? সুন্দরবাবু বললেন, খাপ্পা না হয়ে উপায় কি রামহরি? এই বাবুগুলি ধাপ্পা দিয়ে আমাদের দুজনকে এখানে কেন টেনে এনেছেন জানো? কেন সুন্দরবাবু? আমরা জবাই হব বলে। রামহরি দুই চক্ষু ছানা বড়ার মতো করে অবাক হয়ে তাকিয়ে রইল। সুন্দরবাবু বললেন, এরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এত দূর এসেছে কেন জানো? ওই এক ফোঁটা দ্বীপে গিয়ে নামবে বলে। রামহরি ফিরে দ্বীপটার দিকে তাকিয়ে বললে, বাবুরা ওই দ্বীপে গিয়ে নামবে নাকি? ওটা কি একটা দ্বীপ? ভগবান জানেন, দ্বীপটার যা চেহারা দেখছি পৃথিবীর কোনো মানুষই বোধহয় ওর নাম কখনো শোনেনি। ওই দ্বীপে কি আছে? ওখানে নিশ্চয়ই আছে মূর্তিমান বিভীষিকার দল, তা নইলে এমন ডাহা ডান পিঠে ছোকরার দল এত দূর কখনো ছুটে আসে? এটা বোঝো না রামহরি? দ্বীপটাকে দেখেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। ঘাড়ে ভূত না চাপলে অমন দ্বীপে কেউ বেড়াতে আসে না। রামহরি সায় দিয়ে বলল, তা যা বলেছেন বাবু, এই বাবুগুলির প্রত্যেকের ঘাড়েই এক একটা করে ভূত চেপে আছে। সুন্দরবাবু বললেন, কিন্তু আমাদের ঘাড়ে তো ভূত নেই, আমরা কেন এদের সঙ্গে বেঘরে ছুটোছুটি করে মরি? রামহরি দার্শনিকের মতো গম্ভীরভাবে বললে, সঙ্গদোষে সব হয় সুন্দরবাবু, সঙ্গদোষে সব হয়। সুন্দরবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো রামহরি, এসে যখন পড়েইছি তখন উপায় নেই, কিন্তু আমার একটা কথা সর্বদাই মনে রেখো, যেন এই দলে মানুষের মতো মানুষ বলতে আছি কেবল আমরা দুজন, অর্থাৎ কিনা এই তুমি আর আমি। আমরা ওদের দলে কোনো দিনই যোগ দেব না, ভবিষ্যতেও আমরা যা করব নিজেদের মধ্যে পরামর্শ করেই করব, ওদের কারুর পরামর্শ আমরা শুনব না।
চলো চলো, চুপি চুপি তোমাকে গোটা কয়েক কথা বলতে চাই। বিমলের দিকে একবার উত্তপ্ত দৃষ্টিতে তাকিয়ে রামহরির হাত ধরে প্রস্থান করলেন সুন্দরবাবু। জাহাজ তখন খুব কাছে এসে পড়েছে। এখান থেকে দ্বীপের সবটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু তার আয়তন 7-8 বর্গ মাইলের বেশি হবে না। এই অঞ্চলে অধিকাংশ দ্বীপেরই উৎপত্তি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে। এই দ্বীপটির উৎপত্তির মূলেও সেই কারণেই অনুমান করা যায়। দ্বীপের একদিকে রয়েছে নতন নত মুক্তভূমি, বাকি সবখানেই দেখা যাচ্ছে ঘন সবুজ রঙের ছবি, লতা গুল্ম পাতায় ঢাকা গাছের পর গাছের দল। সবচেয়ে বেশি চোখে পড়ে তাল জাতীয় একরকম গাছ। একদিকে সমুদ্রের নীল জলের ওপরে ঝুঁকে দাঁড়িয়ে আছে খুব উঁচু ও সুদীর্ঘ কালো পাথুরে পাহাড়। তার উপরে একটানা চলে গিয়েছে বড় বড় ঝোপের পর ঝোপ। সেখানকার নিবিড় শ্যামলতার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল প্রভাত সূর্যের সোনালি জলের ঢেউ। বিমলের দৃষ্টি হঠাৎ চমকে উঠল। একদিকে আঙুল নির্দেশ করে সে বললে, দেখুন জয়ন্তবাবু, দেখুন। সকলে সবিস্ময়ে দেখলে ঝোপগুলোর তলায় সরাসরি বসে কতগুলো নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু সেগুলো যে জীবন্ত মূর্তি তাও বেশ বোঝা যাচ্ছে। স্পষ্ট করে দেখা না গেলেও তাদের মানুষ বলেই মনে হয়। কিন্তু প্রত্যেক মূর্তির গায়ের ওপরেই দেখা যাচ্ছে নানান রকম রঙের খেলা, হলদে, কালো, সাদা ও লালচে প্রভৃতি। কুমার বললে, বিমল, ওরা যদি মানুষ হয় তাহলে ওদের গায়ের রং ওরকম কেন? ওরা কি গায়ের সঙ্গে মিলানো কোনো রঙিন পোশাক পরে আছে? বিমল বললে, কিছুই তো বলতে পারছি না। ডাক্তার মোরোর দ্বীপে যে ওরকম রঙিন পোশাক পরা মানুষ আছে, এই খবর তো আমিও পাইনি। জাহাজের সাইরেন হঠাৎ তীব্র স্বরে বেজে উঠে আকাশ বাতাস চারিদিক যেন বিদীর্ণ করে দিল। সঙ্গে সঙ্গে ঝোপগুলোর সম্মুখ থেকে প্রত্যেক মূর্তি এক এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, ওগুলো নিশ্চয়ই মানুষের মূর্তি নয়। কেন? মানুষ কখনো বসে বসেই অত উঁচু লাফ মেরে ঝোপের ভেতরে গিয়ে পড়তে পারে? বিমল কোনো উত্তর দিলেন, কিন্তু সুন্দরবাবু টনক নড়ল। দুই চক্ষু বিস্ফারিত করে তিনি মত প্রকাশ করলেন, ওগুলো মানুষ নয়। মানিক বললে, আপনি কি বলতে চান সুন্দরবাবু? দুই ভুরু সংকুচিত করে সুন্দরবাবু বললেন, আমার কথার অর্থ হচ্ছে তুমি একটা পাঁজির পাঁচারা। রামহরি, রামহরি, শুনেছ? যা ভেবেছি তাই। আমরা এসেছি একটা ভুতুড়ে দ্বীপে। জাহাজ আর অগ্রসর হতে পারলে না, সেইখানেই নোঙর ফেললে। বিমলের আদেশে খালাসিরা দ্বীপে যাওয়ার জন্য বোট নামাবার আয়োজনে নিযুক্ত হলো। রামহরির কানে কানে সুন্দরবাবু বললেন, আমাদের দুজনের কি উচিত জানো রামহরি? ওই দ্বীপে না উঠে এই জাহাজের ভেতরেই বাস করা। রামহরি মাথা নাড়তে নাড়তে বলল, না না, তা হয় না বাবু মশাই। খোকা বাবু জমালয়ে যেতে চাইলে আমাকেও তার সঙ্গে সঙ্গেই যেতে হবে। সুন্দরবাবু এমন একটা মুখভঙ্গি করলেন যার দ্বারা বোঝা গেল রামহরির উত্তর শুনে তিনি মোটেই প্রীত হন। একদিকে অরণ্য ও ছোট ছোট পাহাড়ের শিখর, একদিকে একটা ছোট্ট নদী, আর দুই দিকে 15-16 হাত প্রবাল প্রাচীর। তারই মাঝখানে ফেলা হয়েছে কয়েকটা তাপ। জয়ন্ত বললে, বিমলবাবু, আপনি চমৎকার স্থান নির্বাচন করেছেন। ওই দুদিকে প্রবাল প্রাচীর আছে বলে শত্রু আসবার কোনো ভয় নেই। কেবল ওই বন আর নদীর দিকে সাবধানী দৃষ্টি রাখলেই আমরা কিন্তু নিরাপদে থাকতে পারব। হঠাৎ সুন্দরবাবু একটা সুউচ্চ লম্ফ ত্যাগ করে বলে উঠলেন, বাপরে, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। বিমল সহজ স্বরেই বললে, আরে ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই। এখানে পায়ের তলায় মাঝে মাঝে মাটি এমনি কাঁপবে। সুন্দরবাবু ভ্রু কুঞ্চিত করে বললেন, বটে। এখানকার মাটির এমন বেয়ারা স্বভাবের কারণটা কি শুনি? আরে এটা কোনো সাধারণ দ্বীপ নয়। এখানে সমুদ্রের তলায় যে আগ্নেয় পর্বত আছে, এই দ্বীপটিকে তারই চূড়া বলে বর্ণনা করা যায়। আমি আর কুমার দ্বীপের খানিকটা পরিদর্শন করে এসেছি। চারিদিকেই দেখেছি পাথরের গায়ে গর্তের পর গর্ত রয়েছে। সেই সব গর্ত আর কিছুই নয়, আগ্নেয় পর্বতের ধোঁয়া বেরুবার পথ।
ওই দেখুন না, খানিক দূরে একটা ধোঁয়ার রেখা দেখতে পাচ্ছেন না? ওখানেও গর্তের ভেতর দিয়ে আগ্নেয় পর্বতেরই ধোঁয়া বেরিয়ে আসছে। সুন্দরবাবু সভয়ে বললেন, বিমল বাবু, আপনি যে আমার আক্কেল গুরুম করে দিলেন। পায়ের তলায় ভূমিকম্প আর আগ্নেয়গিরি নিয়ে মানুষ কখনো বাস করতে পারে? কোনদিন দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন, আর আমাদের দেহের বদলে এখানে পড়ে থাকবে খালি মুঠো কয়েক ছাই। আরে বাবা, অতটা দুর্ভাবনার দরকার নেই। এইচজি ওয়েলস সাহেবের গল্পের নায়ক এই দ্বীপে এসেছিল সেই 1887 খ্রিস্টাব্দে। তারও 10-15 বছর আগে যে এই দ্বীপটার অস্তিত্ব ছিল এমন প্রমাণও পাওয়া গিয়েছে। এতদিনের মধ্যেও আগ্নেয়গিরি যখন উৎপাত করেনি, তখন আর গোটা কয়েকদিন আমরা বোধহয় নিরাপদেই কাটিয়ে দিতে পারবো। অত চিন্তা করবেন না। বিমলদের সঙ্গে এসেছিল 12 জন গোর্খা। তারা সকলেই আগে ফৌজে কাজ করত। বিমল তাদের ডেকে হুকুম দিলে যে যেই দুদিকে প্রবাল প্রাচীর নেই সেইখানে সর্বদাই বন্দুক নিয়ে পাহারা দিতে। তারপর ফিরে বললে, আচ্ছা, আমাদের সবাইকে এখানে কিন্তু সর্বদা সশস্ত্র হয়ে থাকতে হবে, কারণ কখন কোন দিক দিয়ে যে কোন শত্রুর আবির্ভাব হবে কোনো কিছুই কিন্তু বলা যায় না। আচ্ছা কুমার, আমাদের মেশিন গান দুটো তুমি বাইরে এনে বসিয়ে রাখো, ঠিক আছে? এইসব আয়োজন দেখে সুন্দরবাবুর উদ্বেগ ও অশান্তি ক্রমেই বেড়ে উঠতে লাগলো। কিন্তু বিমল, কুমার, মানিক ও জয়ন্তর কাছ থেকে তিনি কোনো সান্ত্বনাই খুঁজে পেলেন না। তার কাছে গেলেই তিনি পান শুধু ভীষণ সব সম্ভাবনার ইঙ্গিত। শেষটায় রীতিমতো মুষড়ে পড়ে তিনি ঢুকলেন গিয়ে রামহরির তাঁবুর ভেতরে। রামহরি রান্নায় ব্যস্ত ছিল। তার রন্ধনের বিচিত্র আয়োজন দেখে সুন্দরবাবুর অশান্ত মনটা অনেকটা প্রশান্ত হয়ে উঠল। আর একটি প্রাণীও সেই তাঁবু রান্নাঘরের আশেপাশে উকিঝুঁকি মারছিল। সে হচ্ছে বাঘা। তার নাসারন্ধ্রে প্রবেশ করেছে মাংসের সুগন্ধ। চন্দ্রহীন অন্ধকার রাত যেন কান পেতে শ্রবণ করছে বিশাল সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ কোলাহল। আচম্বিতে মানুষের আর্তনাদের পর আর্তনাদে চারিদিক হয়ে উঠল ধ্বনিত প্রতিধ্বনিত। সঙ্গে সঙ্গে বারবার শোনা গেল রিভলভারের শব্দ, জাগলো কুকুরের ক্রুদ্ধ চিৎকার। বিমল, কুমার, জয়ন্ত ও মানিক সকলেই ব্যস্তভাবে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলো। কুমার উদ্বিগ্ন কণ্ঠে বললে, এ যে সুন্দরবাবুর গলা, বাঘও চেঁচাচ্ছে, সুন্দরবাবু ক্রমাগত রিভলভার ছুড়ছেন, ব্যাপার কি? সকলে দ্রুত পদে সুন্দরবাবুর তাঁবুর ভেতরে ঢুকে টর্চের আলো ফেলে দেখলে তাঁবুর এক কোণে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন সুন্দরবাবু। তার চোখ মুখ আতঙ্কগ্রস্ত। বিমল জিজ্ঞাসা করলে, আরে কি হয়েছে সুন্দরবাবু, আপনার এমন অবস্থা কেন? প্রথমটায় সুন্দরবাবু কোনো কথাই উচ্চারণ করতে পারলেন। তারপর কেবলমাত্র বললেন, ভাই রে ভাই, হনুমান বিছে। হনুমান বিছে? সেটা আবার কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, হনুমান বিছেই বলো আর বিছে হনুমানই বলো, আমি দেখেছি একটা অসম্ভব জীবকে। মানিক বললে, বুঝলে জয়ন্ত, ভয়ে সুন্দরবাবুর মাথার কল একেবারে বিগড়ে গেছে। যা বলছেন তার কোনো মানেই হয় না। ভয়ার্ত সুন্দরবাবু এইবারে হলেন রীতিমতো ক্রুদ্ধ। চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ বাবু, আমার তো মাথার কল বিগড়ে গেছে, কিন্তু এখানে আজ থাকলে তোমার দেহের উপরে মাথাটাই বজায় থাকতো কিনা সন্দেহ। আমি যা দেখেছি কেউ কোনোদিন দুঃস্বপ্নেও তা দেখেনি। বাসরে বাস, আমার বুকটা এখনো শিউরে শিউরে উঠছে। ভাগ্যে রিভলভারটা ছিল, নইলে আজ কি যে হতো কিছুই বলা যায় না। বিমল বললে, শান্ত হন সুন্দরবাবু, ভালো করে বুঝিয়ে বলুন আপনি কি দেখেছেন। সুন্দরবাবু ধপাস করে বিছানার উপরে বসে পড়ে আগে খুব খানিকক্ষণ হাঁপিয়ে নিল। তারপর কতকটা প্রকৃতিস্থ হয়ে বললেন, সব কথাই বলবো বটে, কিন্তু সকলের কাছে আগেই একটা অনুরোধ করে রাখছি। আমি সচক্ষে সত্যই যা দেখেছি তাছাড়া আর কিছুই বলবো না। আমি ভুলও দেখিনি, অত্যুক্তিও করব না, কিন্তু আপনারা দয়া করে আমার কথাই বিশ্বাস করবেন। খাওয়া দাওয়ার পর
সকলকার সঙ্গে খানিক গল্প গুজব করে নিজের তাঁবুতে এসে আমি তো শুয়ে পড়লুম। খানিক পরেই ঘুমের ঘোরে জড়িয়ে এলো চোখের পাতা। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, কিন্তু হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই মনে হলো তাঁবুর ভেতরে আমি আর একলা নেই। প্রথমেই নাকে এলো কেমন একটা বুটকা গন্ধ, তারপরেই শুনলুম মাটির উপরে খসখস করে শব্দ হচ্ছে। আস্তে আস্তে বিছানার উপরে উঠে বসলুম। ঘুমোবার সময় আলো নিভিয়ে দিইনি। তাঁবুর এক কোণে জ্বলছিল হ্যারিকেন লণ্ঠনটা। সেই আলোতে দেখলুম বেশ একটা মোটা সাপের মতো জীব আমার খাটের তলায় গিয়ে ঢুকছে। বাইরে বেরিয়ে আছে কেবল তার ল্যাজের দিকটা। ভালো করে দেখে বুঝলুম সেটা সাপ নয়, তার গায়ের রং তেঁতুলে বিছের মতো, আর দেহের গড়নটাও প্রায় সেই রকমই। লম্বায় তার দেহটা কতখানি তা বুঝতে পারলুম বটে, কিন্তু চওড়ায় তার দেহটা 7-8 ইঞ্চির কম হবে না। এত বড় বিছের কথা জীবনে কোনোদিনও শুনিনি। এ যদি কামড়ায় তাহলে আমার অবস্থাটা হবে কীরকম তা অনুমান করেই তাড়াতাড়ি বালিশের তলা থেকে রিভলভারটা বার করে নিলুম। বিছেটা বোধহয় টের পেয়েছিল যে আমি জেগে উঠেছি। সাত করে তার দেহের সবটাই ঢুকে গেল খাটের তলায়। আমি মহা ফাঁপড়ে পড়ে বিছানার উবু হয়ে ভীষণ ভয়ে ঘেমে উঠতে লাগলো। তারপর অত্যন্ত আচমকা একটা ভয়ানক উদ্ভট জীব খাটের তলা থেকে বাইরে এসে পড়ল। সেটাকে দেখে তো আমার চক্ষু স্থির। বিমলবাবু, আপনি কি কল্পনা করতে পারেন প্রায় 6 ফুট লম্বা ও 7-8 ইঞ্চি চওড়া বৃশ্চিকের দেহের সঙ্গে সংলগ্ন হয়ে আছে একখানা মস্ত হনুমানের মুখ? কল্পনা তো করতে পারবেনই না, হয়তো আমার কথা বিশ্বাসও করবেন না, কিন্তু আমি কিছুমাত্র ভুল দেখিনি। বলেন তো, ঈশ্বরের নামে শপথ করতে পারি। কোকড়ো সাপের ফোনা তুলে যেমন মাটির উপর থেকে খানিকটা উঁচু হয়ে ওঠে, এই কেমভূত কিমাকার আশ্চর্য জীবটা ঠিক সেইভাবে উঁচু হয়ে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল। তারপর দাঁত মুখ খিচিয়ে এসে গর্জন করে উঠতেই আমি রিভলভারের ঘোড়া টিপে দিলুম। পর মুহূর্তেই জীবটা মাটির উপর আছাড় খেয়ে পড়ল, আর তার লেজের ঘা লেগে হ্যারিকেন লণ্ঠনটা ভেঙে একেবারে নিভে গেল। তাঁবুর ভেতর ঘোর অন্ধকার। হঠাৎ আমার খাটের উপরে সশব্দে কি একটা এসে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে ধড়াক করে খাট থেকে লাফিয়ে পড়ে উপর চুপুরি রিভলভার ছুটতে লাগলুম। তারপর আপনাদের আবির্ভাব। এখন তো দেখছি সে আশ্চর্য জীবটা আর তাঁবুর ভেতরে নেই। কিন্তু বলুন আপনারা, যেটাকে এইমাত্র আমি দেখেছি সেটা কি জীব হতে পারে? আপনারা হয়তো বলবেন ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে ভয়ে আমি জেগে উঠছি, কিন্তু স্বপ্ন নয় মশাই, স্বপ্ন নয়। আমার রিভলভারের গুলি খেয়ে জীবটা আহত হয়েছিল। মাটির দিকে তাকিয়ে দেখুন, এখনো তার রক্তের দাগ ওইখানে রয়েছে। হ্যাঁ, ওই দেখুন। জয়ন্ত হেঁট হয়ে রক্তের দাগগুলো পরীক্ষা করতে করতে বললে, সুন্দরবাবু, আপনার কথায় আমি বিশ্বাস করছি। একটা কোনো জীব যে আপনার রিভলভারের গুলিতে আহত হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যেরকম বললেন জীবটাকে কি ঠিক সেই রকমই দেখতে? সুন্দরবাবু বললেন, একেবারে অবিকল। এখনো আমার চোখের সামনে তার মূর্তিটা যেন জল জল করছে। যতদিন বাঁচবো তার চেহারা কোনোদিনও ভুলব না। কুমার বললে, জীবতত্ত্বে হনুমানের মতো মুখ আর বৃশ্চিকের মতো দেহধারীর প্রাণীর কথা কোনোদিন পাওয়া যায়নি। কোনো জীবতত্ত্ববিদই এরকম উদ্ভট জীবের অস্তিত্ব স্বীকার করবেন না। জীবতত্ত্বের পণ্ডিতরা আমার কথা শুনে কি বলবেন তা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমার বিশ্বাস, আমি যাকে দেখেছি জীব রাজ্যের কেউ সে নয়। বলেছি তো, এটা হবে ভুতুরে দ্বীপ। ভূতেরা কত রকম দেহ ধারণ করতে পারে তা কি কেউ জানে? বিমল ধীরে ধীরে বললে, ডাক্তার, মোহর দ্বীপে যে এরকম কোনো জীব পাওয়া যায়, এই জি ওয়েলস কিন্তু তার কোনো উল্লেখ করেননি।
কিন্তু তার কেতাবে এ সম্বন্ধে দু একটা ইঙ্গিত আছে। কিরকম ইঙ্গিত? পরে তা বলবো। আপাতত আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এই দ্বীপটা ভালো করে পরিদর্শন করা। এখানকার জঙ্গলের ভেতরে গেলে আর পাহাড়ের উপরে উঠলে নিশ্চয়ই বহু রহস্যের সন্ধান পাওয়া যাবে। কাল সকালেই আমরা এখানকার জঙ্গলের দিকে যাত্রা করব। সুন্দরবাবু চমকে উঠে বললেন, আমরা মানে? আমি কোনোদিন ওই জঙ্গলের ভেতরে গিয়ে ভূতের হাতে প্রাণ খাওয়াতে রাজি নই। এখানকার একটি মাত্র জীবের যে নমুনা দেখলুম, আমার পক্ষে তা যথেষ্টও বেশি। জঙ্গলের ভেতরে নানা রূপ ধারণ করে আরও যারা বিরাজ করছেন, আমি দূর থেকেই তাদের পায়ে প্রণাম করছি। সকালবেলায় চায়ের আসরে বিমলের কাছে গিয়ে রামহরি মিনতি করে বললে, খোকা বাবু, তোমার পায়ে পড়ি, ও জঙ্গলের ভেতর তোমাদের গিয়ে আর কাজ নেই। বিমল মুখ টিপে হেসে বললে, ছি রামহরি, তুমি যত বুড়ো হচ্ছ না ততই যেন ভীরু হয়ে উঠছ। রামহরি বললে, হ্যাঁ খোকা বাবু, আমি ভয় পাচ্ছি বটে, কিন্তু তুমি কি জানো না আমার ভয় হয় কেবল তোমার জন্যেই। ওই জঙ্গলটার লক্ষণ মোটে ভালো নয়। ওদিকে তাকালেই আমার বুক চমকে ওঠে। আমার মনে হয় যত রাজ্যের যত বিপদ যেন সব ওখানে ওত পেতে বসে আছে। তুমি কি লক্ষ্য করনি খোকা বাবু, এখানে একটাও পাখিরও গান শোনা যায় না। বিমল বললে, আরে এখানে চারিদিকে কেবল জল আর জল। এই বিশাল সমুদ্র পার হয়ে কোনো গানের পাখি এত দূর উড়ে আসতে পারে না। কিন্তু ওই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো, ওখানে কত সামুদ্রিক পাখি বসে রয়েছে দেখতে পাচ্ছ? ওরা গান গায় না বটে, কিন্তু চিৎকার যথেষ্ট করে। যেসব পাখি গান গাইতে পারে না তারা হচ্ছে অলক্ষণে, যেমন পেঁচা আর বাদুড়। তাদের দেখলেই মনে বিপদ আপদের কথা ভেসে আসে। তা পাখি থাক আর নাই থাক, তুমি বাবু ওই জঙ্গলের ভেতরে যেও না, আমি তোমার দুটি পায়ে পড়ি। বিমল মাথা নেড়ে বললে, না, তা হয় না রামহরি। আমরা যে রহস্যের খোঁজে এত দূর এসেছি তাকে হয়তো এই জঙ্গলের মধ্যেই পাওয়া যাবে। আর তাছাড়া দ্বীপটা খুবই ছোট, ঘুরে আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। সুন্দরবাবুকে নিয়ে তুমি এখানেই থাকো, ফিরে এসে তোমার হাতের রান্না খাবো। 6 জন গুর্খা এখানে পাহারায় রইল, আর বাকি 6 জন আমাদের সঙ্গে যাবে। কিরে বাঘা, তুইও এখানে থাকবি নাকি আমাদের সঙ্গে যাবি? কিন্তু বাঘা তাদের সঙ্গে যাওয়ার জন্যই প্রস্তুত। সে ল্যাজ নাড়তে নাড়তে বিমলের পায়ের কাছে ছুটে এসে বললে। তারপর বিমল, কুমার, জয়ন্ত ও মানিক যখন পথে বেরিয়ে পড়ল, তখন বাঘা ছুটতে লাগলো সকলের আগে আগে। ছোট্ট একটা নদী নাচতে নাচতে ছুটে চলেছে 2 তট কল সঙ্গীতে পূর্ণ করে। মাঝে মাঝে তার জলরেখা হারিয়ে গিয়েছে বড় বড় ঝোপের তলায়। তারপর আরম্ভ হলো চড়াই। লতাপাতা ও তৃণগুল্মে অলঙ্কৃত ভূমি ক্রমেই উঠে গিয়েছে উপর দিকে। এখানে ওখানে দেখা যাচ্ছে ছোট ছোট শৈলখণ্ড। এক জায়গায় রয়েছে উষ্ণ প্রস্রব, তার জল বেরিয়ে আসছে আগ্নেয় পাহাড়ের তপ্ত বুকের ভেতর থেকে। চড়াই যেখানে শেষ হয়েছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে দেখা গেল দ্বীপের অনেকটা অংশ চোখের সামনে পড়ে রয়েছে রিলিফ ম্যাপের মতো। নদী, পাহাড়, উপত্যকা, মাঠ ও অরণ্য এবং শ্যামলতার পরেই দেখা যাচ্ছে সীমাহীন মহাসাগরের নির্মল নীলিমা। এছাড়া আর কিছুই নজরে পড়ে না। এখানে যে জীবজন্তু বাস করে কোথাও, এমন কোনো চিহ্নই নেই। বিমল বললে, সূর্যের আলোয় চারিদিক ঝকঝক করছে বটে, কিন্তু সামনের ওই অরণ্যটাকে দেখে মনে হচ্ছে সূর্যের আলো ওর ভেতরে প্রবেশ করতে পারে না। আমার মনে হচ্ছে এই দ্বীপের বাসিন্দারা সূর্যকে ভয় করে। ওই অরণ্যের অন্ধকারের ভেতরে গেলে হয়তো আমরা তাদের আবিষ্কার করতে পারবো। কিন্তু সাবধান, বন্দুক প্রস্তুত রেখে তারপর আমাদের ওই বনের ভেতরে গিয়ে ঢুকতে হবে। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সকলে আবার অগ্রসর হলো ধীরে ধীরে। নিচের দিকে ছোট বড় পাথর, ঝোপঝাড় ও আগাছার জঙ্গল এবং মাথার উপরে লতার ঘন জালে বাঁধা মস্ত মস্ত গাছের শ্যামল পত্রছত্র। বাতাসের হিল্লোলে শোনা যাচ্ছে দিনের অশ্রান্ত তরু মর্মরের ভাষা। দেখতে ঝিমিয়ে পড়ল। বনের ভেতরে চারিদিকে নেমে এলো সন্ধ্যার আবছায়া।
সেই আলো আঁধারি মাখা অরণ্যের অন্তঃপুর তখন হয়ে উঠল রীতিমতো রহস্যময়। তারা বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে বটে, কিন্তু এ হচ্ছে পার্বত্য প্রদেশের অরণ্য। এখানে বনের এক একটা অংশ হঠাৎ নেমে গিয়েছে নিচের দিকে। সেই রকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে বিমল সচমকে বলে উঠল, এই চুপ! নিচের দিক থেকে শোনা যাচ্ছে কাদের কণ্ঠস্বর। সেগুলো যে মানুষের কণ্ঠস্বর তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ সেরকম স্বরে তো কথা কয় না। তার চেয়েও বিস্ময়কর হচ্ছে আরও একটা ব্যাপার। এই অদ্ভুত দ্বীপের গভীর জঙ্গলে বসে কারা পরস্পরের সঙ্গে কথাবার্তা কইছে ইংরেজি ভাষায়। যে কথাগুলো শোনা গেল বাংলা ভাষায় তর্জমা করলে তা দাঁড়ায় খানিক এই রকম। একজন বললে, 4 পায়ে চলবে না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই? কয়েকটা কণ্ঠ সমস্বরে বললে, আমরা মানুষ। প্রথম কণ্ঠ বললে, মাছ মাংস খাবে না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই? উত্তরের সমস্বরে শোনা গেল, আবার আমাদের শাস্তি পেতে হবে, আমরা মানুষ। আবার প্রথম কণ্ঠ বললে, মানুষদের দেখলে তাড়া করবে না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই? সমস্বরে শোনা গেল, আমরা মানুষ। তারা ইংরেজি ভাষায় কথা কইছে বটে, কিন্তু তাদের কণ্ঠস্বরে একটা অত্যন্ত অস্বাভাবিকতা এবং উচ্চারণে ছিল অদ্ভুত এক জড়তা। কৌতূহলী বিমল মাটির ওপরে শুয়ে পড়ে বুকে হেঁটে পাহাড়ের ধারে গিয়ে নিচের দিকে মুখ বাড়িয়ে সাবধানে দেখতে লাগল। অন্য সকলেও তার দৃষ্টান্ত অনুসরণ করলে। নিচের দিকে রয়েছে একটা খাদের মতো অপরিসর জায়গা। দুই দিকে জঙ্গলাকীর্ণ পাহাড় নিয়ে সংকীর্ণ একটা উপত্যকার মতন সেই খাদটা অনেক দূরে গিয়ে গেছে। এধার থেকে ওধারের পাহাড় পর্যন্ত আচ্ছন্ন করে উপর দিকে রয়েছে এমন লতাপাতার জাল যে নিচের খাদের ভেতরে সূর্যরশ্মির এক টুকরো পর্যন্ত প্রবেশ করতে পারছে না। ছায়ামাখা ময়লা আলোয় খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা গেল সেখানে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা মানুষের মূর্তি। খানিকক্ষণ ভালো করে লক্ষ্য করবার পর বোঝা গেল সেগুলো মানুষের মূর্তি হলেও তাদের দেহগুলোকে অমানসিক বললেও অন্যায় হবে না। প্রত্যেক মূর্তিরই দেহের উপর অংশ যেমন বড়, পায়ের দিক তার তুলনায় তেমনই ছোট। তাদের মধ্যে যে মূর্তিটা সবচেয়ে বৃহৎ তাকে দেখলে বন মানুষ বা গরিলা ছাড়া আর কোনো জীবকেই মনে পড়ে না। অথচ তাকে গরিলা বলাও চলে না, কারণ তার দেহ খুব বেশি রুমুষ নয় এবং তার মুখেও রয়েছে প্রায় মানুষের মতো ভাব। অন্যান্য মূর্তিগুলো তেমনই উদ্ভট। প্রত্যেকটাকে দেখলেই কোনো না কোনো জন্তুর কথা স্মরণ হয়। একটা মূর্তিকে দেখতে তো প্রায় প্রকাণ্ড একটা শূকরের মতোই। তার নাকের তলায় চিবুক ও ওষ্ঠাধরের কোনো চিহ্ন নেই বললেও চলে, অথচ সে দাঁড়িয়ে আছে মানুষের মতো 2 পায়ে ভর দিয়ে, এবং তার দেহের সাধারণ গঠনের মধ্যে শূকরের চেয়ে মানুষের সাদৃশ্যই বেশি। তাদের দেহের অন্যান্য বিশেষত্বগুলো আধো অন্ধকারে ভালো করে বোঝা গেল না। একটা বড় গাছের ডালের উপর থেকে নেমে এসেছিল কাছির মতো মোটা খুব লম্বা দুটো ঝুড়ি। গরিলার মতো দেখতে মানুষটা হঠাৎ 2 হাতে সেই দুটো ঝুড়ি ধরে ফেলে অনায়াসে মাটির উপর থেকে খানিকটা উপরে উঠে বারংবার দোল খেতে লাগলো মনের আনন্দে। তারপর সেইভাবেই শূন্যে দুলতে দুলতে ভাঙা হেঁড়ে গলায় বললে, আবার জাহাজ এসেছে, আবার প্রভুরা এসেছে, আবার আমাদের শাস্তি পেতে হবে। নিচ থেকে অন্য মূর্তিগুলো সমস্বরে বলে উঠল, কুমার হঠাৎ বিমলের গায়ে একটা ঠেলা মারল। বিমল সচমকে মুখ ফেরাতেই কুমার ইঙ্গিতে সামনের দিকটা দেখিয়ে দিল। যা দেখা গেল তা ভয়াবহ। খাদের ওপাশে পাহাড়ের উপরে ছিল নানা জাতীয় গাছের তলায় এক টানা ঝোপের সার। একটা ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আছে প্রকাণ্ড ও বিভৎস একখানা মুখ। সেটা যে কোন জীবের মুখ কিছুই বোঝবার উপায় নেই। সেই ভয়ঙ্কর মুখের গড়ন খানিকটা সিংহের, খানিকটা ভাল্লুকের এবং খানিকটা গন্ডারের মুখের মতো। এই দ্বীপের বাইরে পৃথিবীর দৃষ্টি নিশ্চয়ই কোনোদিন এমন অভাবিত ও অপার্থিব জীবকে দর্শন করার সুযোগ পায়নি। পণ্ডিতরা বলেন, প্রাগৈতিহাসিক যুগে আদিম পৃথিবীতে
আশ্চর্যরূপে বিভৎস ও বিপুল বপু জীবরা নাকি বিচরণ করত। মাটি খুঁড়ে তাদের অনেকের কঙ্কাল আবিষ্কার করা হয়েছে এবং পণ্ডিতরা সেই সব কঙ্কাল দেখে তাদের চেহারা কতকটা অনুমান করে নিয়েছেন। এই দ্বীপে কি তাদেরই কোনো কোনো বংশধর আজও বিদ্যমান আছে? জন্তুটার দেহের অন্য কোনো অংশ দেখা যাচ্ছিল না, কিন্তু তার বিস্ফারিত দুই চক্ষুর ভিতর দিয়ে ঠিকরে বেরিয়ে আসছিল যেন ক্ষুধিত হিংসার আগুন। মানিক বন্দুকটা বাগিয়ে ধরে সেই মুখখানার উপরে গুলি বৃষ্টি করবার উপক্রম করলে জয়ন্ত টপ করে তার হাত চেপে ধরে অস্ফুট স্বরে তিরস্কার করে বললে, ক্ষান্ত হও মানিক, করো কি? বন্দুকের শব্দ শুনে এখানকার সব জীব যদি আমাদের কাছে ছুটে আসে তাহলে আর কি আমরা আত্মরক্ষা করতে পারবো? হঠাৎ ঝোপের আড়ালে মিলিয়ে গেল সেই বেয়ারা মুখখানা। বিমল উঠে দাঁড়িয়ে বললে, না, জীবটা যে ভয়ানক হিংস্র তাতে কোনো সন্দেহই নেই। মাঝখানে এই খাদটা আছে বলেই এতক্ষণ ও আক্রমণ করতে পারেনি। এখন বোধহয় অন্য দিক দিয়ে আসবার জন্য চেষ্টা করবে। এখানে ওরকম আরো কত যে জীব আছে কে জানে। আপাতত বনের ভেতর থেকে বেরিয়ে পড়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ। জয়ন্ত সায় দিয়ে বললে, আমার ওই একই মত। এই অন্ধকার জঙ্গলের ভেতরে আমরা কিন্তু অত্যন্ত অসহায়। আমরা কাউকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আড়াল থেকে শত্রুরা নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে। এখানকার প্রত্যেক ঝোপঝাড়ি কিন্তু বিপজ্জনক। আসুন আমরা বেরিয়ে যাই। দ্বীপের অরণ্য থেকে সকলে যখন আবার নিজেদের তাঁবুর ভেতরে ফিরে এলো তখন সর্বাগ্রে তাদের সম্ভাষণ করলেন সুন্দরবাবু। শুধলেন, জঙ্গলের ভেতরে আরো কতগুলো হনুমান বিছে দেখে এলে? মানিক বললে, আরে মশাই, রেখে দিন তো আপনার হনুমান বিছে। আমরা যাদের দেখেছি না তাদের দেখলেই আপনি হুম বলে অজ্ঞান হয়ে পড়তেন। বিস্ময়ে দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বললেন, বলো কি হে, হনুমান বিছের চেয়েও ভয়ানক কিছু থাকতে পারে নাকি? এই কথা আমি মোটেই বিশ্বাস করি না। আমার কথায় যদি বিশ্বাস না করেন তবে নিজেই একবার জঙ্গলে গিয়ে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসুন না। সুন্দরবাবু তাচ্ছিল্য ভরে বললেন, যে জঙ্গলে হনুমান বিছে পাওয়া যায় সেখানে কোনো ভদ্রলোকেরই যাওয়া উচিত নয়। আরে বারবার কি হনুমান বিছে কথা বলছেন? আমরা কি জানোয়ার দেখেছি জানেন? তাও তার সমস্ত দেহটা আমরা দেখতে পাইনি, দেখেছি কেবল তার মুখখানা। আপনি ছবির নৃসিংহ মূর্তি দেখেছেন তো? এই মূর্তি দেখলে নৃসিংহ ভয়ে পিঠটা না দিয়ে পারবে না। তুমি বড় বাজে কথা বলো মানিক। নৃসিংহ হচ্ছে রূপকথার একটা অসম্ভব আর আজগুবি মূর্তি। তার হচ্ছে অপার্থিব কোনো জানোয়ার পৃথিবীতে থাকতে পারে নাকি? সুন্দরবাবু, কল্পনা করুন এমন একখানা মস্ত বড় মুখ যার খানিকটা দেখতে সিংহের মতো, খানিকটা ভাল্লুকের মতন আর খানিকটা গন্ডারের মতো। অর্থাৎ তাকে সিংহও বলা চলে না, ভাল্লুকও বলা চলে না, আবার গন্ডারও বলা চলে না। সুন্দরবাবু আতঙ্কে এতটাই বিভ্রান্ত হয়ে পড়লেন যে তার মুখের ভেতর থেকে একটি টু শব্দও নির্গত হলো না। মানিক বললে, আমরা আরও কি সব আশ্চর্য মূর্তি দেখেছি শুনবেন? গরিলার মতন দেখতে মানুষ, শুয়োরের মতন দেখতে মানুষ, ষাঁড়ের মতন দেখতে মানুষ, বাঘের মতন দেখতে মানুষ, শেয়ালের মতন দেখতে। সুন্দরবাবু তাড়াতাড়ি মানিককে বাধা দিয়ে হাত নেড়ে বলে উঠলেন, থামো বাবু থামো। তুমি কি বাঙালকে হাইকোর্ট দেখাতে চাও? তুমি কি আমাকে হাঁটা গঙ্গারাম পেয়েছো? বিমল বললে, না সুন্দরবাবু, মানিকবাবু সত্য কথাই বলছেন। তবু সুন্দরবাবু বিশ্বাস করতে চাইলেন না। জয়ন্তকে জিজ্ঞেস করলেন, দেখো জয়ন্ত, আমি বরাবরই দেখে আসছি তুমি আমাকে কোনোদিনই মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করোনি। মানিক যা বলছে তা কি সত্যি? জয়ন্ত বললে, না, মানিক একটু অত্যুক্তি করেনি। এরকম সব সৃষ্টি ছাড়া জীবকে আমরা সকলেই সচক্ষে দেখেছি। অত্যন্ত দমে গিয়ে সুন্দরবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, জয়ন্ত, এসব দেখবার পরও তোমরা এখনো কি এই দ্বীপের ওপর থাকতে চাও? আমি কি আগেই তোমাদের সাবধান করে দিইনি যে এটা হচ্ছে ভুতুরে দ্বীপ? দেশে আমার স্ত্রী পুত্র কন্যা আছে। আজ দুই পরে পেনশন নিয়ে পায়ের উপরে পা দিয়ে বসে হাঁপ ছাড়বো বলে মনে করছি, আর তোমরা কিনা আমাকে ধাক্কা দিয়ে অপঘাতে মরবার জন্যে এই ভয়ঙ্কর স্থানে টেনে নিয়ে এলে। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই ভাই? বলতে বলতে সুন্দরবাবুর মুখখানি কাদো কাদো হয়ে এলো।
বিমল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্ত কণ্ঠে বললে, উফ, আরে বাবা, অত ভাববেন না সুন্দরবাবু। আমরা বেঁচে থাকতে আপনার কোনো অনিষ্ট হবে না। সুন্দরবাবু আশ্বস্ত হলেন না, মুখ ভার করে বললেন, আপনি ভারী কথাই তো বললেন, আপনারা বেঁচে থাকলে আমার অনিষ্ট হবে না, কিন্তু এই সাংঘাতিক দ্বীপে এসেও আপনারা যে বেঁচে থাকবেন এমন আশা কেউ করতে পারে কি? নানা বিপদের মুখে গিয়েও যখন আমরা মরিনি, তখন এই ছোট্ট দ্বীপ থেকে নিশ্চয়ই জ্যান্ত দেহ নিয়েই ফিরে যাব, এমন বিশ্বাস অন্তত আমাদের আছে। কিন্তু এখন সেসব কথা যাক। আপাতত আমাদের দেহ শ্রান্ত হয়েছে, আর উদরের ক্ষুধাও হয়েছে অশান্ত। এখন আমাদের একমাত্র বন্ধু হচ্ছে রন্ধনশালার রামহরি। চলুন সুন্দরবাবু, সেই দিকেই যাওয়া যাক। ওইকালে চায়ের আসরে আপনাকে এই দ্বীপের রহস্যের গল্প সব বুঝিয়ে বলবো। সারাদিন সুন্দরবাবু তাঁবুর বাইরে একটিবার মাত্র পা বাড়াননি। বৈকালে বিমলদের চায়ের আসর বসল বাইরে খোলা জমির উপর। সেখান থেকে বিমল ও জয়ন্ত প্রভৃতি বারংবার ডাকবার পরে তিনি অনিচ্ছা সত্ত্বেও চায়ের আসরে যোগ দিলেন বটে, কিন্তু চা পান করতে করতে ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত চক্ষে ক্রমাগত দূরের পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। কিন্তু দূরের আলো ছায়া মাখা অরণ্য ও পাহাড়কে দেখাচ্ছিল তখন ছবির মতো সুন্দর। এদিকের ছোট নদীটিও যেন রূপলি আলোকলতার মতো পড়ে রয়েছে পৃথিবীর শ্যামল শয্যার উপর। চারিদিকেই দেখা যাচ্ছে পরম শান্তির মধুর ইঙ্গিত। কোথাও কোনো বিভীষিকার এতটুকু আঁচ পর্যন্ত নেই। চা পান করতে করতে বিমল বললে, সুন্দরবাবু, অনেকদিন আগের কথা। ঘটনাচক্রে বাধ্য হয়ে পেন্ড্রিক নামে এক সাহেব এই দ্বীপে এসে পড়েছিলেন। এখানে এসে তিনি যা দেখেছিলেন সে সমস্তই তিনি কাগজে কলমে লিখে রেখে গেছেন। সেই লেখাটি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক এইচ.জি. ওয়েলস দি আইল্যান্ড অফ ডক্টর মোরো নামে একখানি পুস্তকে প্রকাশ করেছেন। আমি বরাবরই ওয়েলস সাহেবের রচনার ভক্ত। তার ওই বইখানি পড়েই আমি এই দ্বীপের কথা সর্বপ্রথমে জানতে পারি। ডাক্তার মোরো ছিলেন একজন বিচক্ষণ জীবতত্ত্ববিদ। কেবল তাই নয়, সার্জারি বা শল্যবিদ্যায় তাঁর হাত ছিল অসাধারণ। অনেক গবেষণার পর তিনি এই সিদ্ধান্তে এসে উপস্থিত হন যে বিভিন্ন জন্তুর জীবন্ত দেহের উপরে অস্ত্রোপচার করে তাদের দেহগুলোকে মানুষের দেহের মতো করে তোলা যায়। সুন্দরবাবু বললেন, বেশ বোঝা যাচ্ছে ওই ডাক্তার মেরো ছিলেন দস্তুর মতো উন্মাদগ্রস্ত ব্যক্তি। আরে, অপারেশন করে গাধাকে যদি মানুষ করে তোলা যেত তাহলে তো ভাবনাই ছিল না। বিমল বললে, আহা, ব্যস্ত হবেন না সুন্দরবাবু, আগে আমার কথা শুনুন। ডাক্তার মোরো যে কেন এরকম অভাবিত সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছিলেন, ওয়েলস সাহেবের কিতাবখানা পড়ে দেখলে আপনিও তা উপলব্ধি করতে পারবেন। ডাক্তার মোরোর সিদ্ধান্ত নিয়ে আমি এখানে আর কোনো বাক্য ব্যয় করতে চাই না। তবে তিনি যে সত্যি সত্যি গরিলা, বৃষ, চিতাবাঘ, নেকড়ে, হায়না, ভালুক, শুয়োর, এমনকি কুকুর প্রভৃতির দেহের উপরে অস্ত্র চালনা করে তাদের আকার যথাসম্ভব মানুষের মতোই করে তুলেছিলেন, পেন্ড্রিক সাহেব তা স্বচক্ষে দেখে তার লেখায় লিখে রেখে গেছেন। আর তাঁর কথা যে কাল্পনিক নয়, আমরাও আজ এই দ্বীপে এসে তার যথেষ্ট প্রমাণই পেয়েছি। দ্বীপে আমরা আজ যে সব মনুষ্য রূপধারী জন্তুগুলোকে দেখেছি, সেগুলো হয় ডাক্তার মোরোর স্বহস্তের কীর্তি, আর নয় তারা হচ্ছে তাঁরই সৃষ্ট জীবদের বংশধর। তাদের দেহই কেবল মানুষের মতো দেখতে নয়, তারা মানুষের ভাষায় ইংরেজিতে কথাও কয়। না, ডাক্তার মোড়ো পাগল না হলেও শেষটা আমাকেই দেখছি পাগল হতে হবে। আপনি কি বলতে চান বিমল বাবু? অস্ত্রোপচার করে জন্তুকেও শেখানো যায় মানুষের ভাষা? না, সে কথা আমি বলতে চাই না। ডাক্তার মোরো নিজেই পেন্ড্রিক সাহেবকে বলেছিলেন
এই সব জন্তুকে মানুষের আকার দিয়ে তিনি মানুষের ভাষা নাকি নিজেই শিখিয়েছিলেন। কেবল মানুষের ভাষা নয়, তিনি তাদের আচার ব্যবহারও মানুষের মতো শেখাতে ভোলেননি। ওয়েলস সাহেবের কেতাবে এমন ইঙ্গিত আছে, ডাক্তার মুরো হিপনোটিজম বা সম্মোহন বিদ্যাও জানতেন, আর খুব সম্ভবত সেই সম্মোহন বিদ্যার প্রভাবই ওই মানুষ জন্তুগুলোর উপরে সবচেয়ে ভালো কাজ করেছিল। মানুষ জন্তুগুলো ডাক্তার মোরোকে একেবারে জমের মতো ভয় করত, তাকে তারা প্রভু বলে মনে করত। ডাক্তার মোরো তাদের বুঝিয়েছিলেন, তোমরা হচ্ছ মানুষ, তোমরা চতুষ্পদ জন্তুর মতো চলাফেরা করো না, তোমরা কখনো মৎস্য বা মাংস ভক্ষণ করো না, মানুষ দেখলে তোমরা তাদের পেছনে তাড়া করতে যেও না, প্রভৃতি। এই সব নীতিবাক্য তিনি তাদের সর্বক্ষণ মুখস্থ করতে বলতেন। আজ আমরাও তাদের মুখস্থ করা নীতিবাক্য কতক শুনে এসেছি। সুন্দরবাবুর বিস্ময়ে এমন মাত্রা ছাড়িয়ে উঠল যে মুখ বেদান করে নির্বাকভাবে বসে রইলেন মূর্তির মতো। বিমল বললে, কিন্তু ডাক্তার মোরো খোদার উপরে খোদকারি করতে গিয়েছিলেন, তাই পরে প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে। ওইসব গরিলা মানুষ বা বাঘ মানুষ আর অন্যান্য জন্তু মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষের প্রকৃতি তাদের উপরে সমানভাবে কাজ করতে পারলে না। তাদের ভেতরে ক্রমেই বেশি করে আবার ধীরে ধীরে সজাগ হয়ে উঠতে লাগলো জানোয়ারের প্রকৃতি। তারপর জন্তু মানুষদের যেসব সন্তান হলো, তাদের দেহ অনেকটা জন্তুর মতোই দেখতেই হয়ে উঠল। শিশু বয়সে তারা বাপ মায়ের কাছ থেকে মানুষের ভাষা ও নীতি শিক্ষা করেছিল বটে, কিন্তু তাদের কাছে প্রকাশ পায় বিশেষ বিশেষ জন্তুর বিশেষ বিশেষ স্বভাব। আজ আর তাদের মাংস খেতে আপত্তি নেই, মানুষ দেখলে হিংস্র জন্তুর মতোই তারা তাড়া করবে। আবার মাঝে মাঝে দুই পায়ে ভর দিয়ে দাঁড়ালেও এখন তারা চতুষ্পদ জন্তুর মতোই বিচরণ করবে। তাদের বংশধররা হয়তো জন্মাবধি অবিকল জন্তুর দেহ নিয়েই জন্মগ্রহণ করবে, হয়তো মানুষের ভাষায় কথা বলবার শক্তি পর্যন্ত তাদের থাকবে না। সুন্দরবাবু বললেন, ধরলুম এই দ্বীপে বাস করে কতকগুলো আজব জন্তু মানুষ, কিন্তু আমি যে হনুমান বিছিটাকে দেখেছি তার সঙ্গে তো কোনো মানুষের কি কোনো বিশেষ জন্তুর চেহারার কিছুই মেলে না। সেটা এই দ্বীপে এলো কেমন করে? তারপর ধরুন, আপনারা আজ যে কিম্ভূত কিমাকার সিংহ ভল্লুক গন্ডারটাকে দেখেছেন, তাকেও তো তুচ্ছ করে উড়িয়ে দিতে পারি না। পেন্ড্রিক সাহেবের কাছে ডাক্তার মোরো বলেছিলেন, জন্তু মানুষের পর জন্তু মানুষ গড়তে গড়তে তার যখন একঘেয়ে লাগতো, তখন তিনি বৈচিত্র্যের জন্যে একাধিক জন্তুর চেহারা মিলিয়ে মাঝে মাঝেই নানা রকম সৃষ্টি ছাড়া সব জানোয়ার তৈরি করতেন। ওই হনুমান বিছে প্রভৃতি সেই সব জানোয়ারেরই নমুনা। আপনার ওই পেন্ড্রিক সাহেব আর ডাক্তার মোড়ো জাহান্নামে গেলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু উপস্থিত নিজেদের কথাও ভেবে দেখতে হবে তো। ওই নরদেহধারী জন্তুগুলো আর জন্তু দেহধারী উলঙ্গ বিভীষিকাগুলো যদি আমাদের আক্রমণ করে? এর মধ্যে যদি টদির কিছু নেই, ওরা আমাদের আক্রমণ করবেই। সুন্দরবাবু চমকে উঠে বললেন, বলেন কি মশাই? হ্যাঁ, খুব সম্ভবত ওরা আজ রাত্রেই আমাদের আক্রমণ করবে। কি করে জানলেন আপনি? আরে ওরা তো আমাদের দেখেছে। ওদের মধ্যে যারা বেশি হিংস্র তারা নিশ্চয়ই আজ রাত্রে শান্তভাবে চুপ করে বাসায় বসে থাকবে না। কিন্তু আপনি কেবল রাত্রের কথাই তুলছেন কেন? আমাদের আক্রমণ করবার ইচ্ছে থাকলে ওরা দিনের বেলাতেও আসতে পারে তো। আরে আপনি কি হিংস্র জন্তুদের স্বভাব জানেন না? দিনের বেলায় তাদের হিংস্র মন আধা ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু দিনের আলো নেভার সাথে সাথেই তাদের প্রকৃতির নিষ্ঠুরতা ধীরে ধীরে জাগ্রত হয়।
রাত্রি যত বাড়ে তাদের হিংস্র ভাবও তত বেশি হয়ে ওঠে। সেই সময় তারা বেরিয়ে পড়ে দলে দলে জীব শিকারে। আমার অনুমান সত্যি কিনা তা আজ রাত্রি প্রমাণ পাওয়া যাবে। সুন্দরবাবু ভয়ার্ত স্বরে বললেন, মাফ করবেন মশাই, আমি প্রমাণ টমান কিছুই পেতে চাই না। এই মুহূর্তেই আমি জাহাজে গিয়ে উঠতে চাই। বিমল সেই কথা কানে না তুলে বললে, না, এই দ্বীপের সব জীবই যে হিংস্র আর হত্যাকারী আমি অন্তত সেই কথা মনে করি না। আমরা আজ সকর্ণে শুনেছি কতগুলো জীব এখনো নিজেদের মানুষ বলে গর্ব করে আর মনুষ্য ধর্ম পালন করার জন্যে নীতিবাক্য মুখস্থ করে রাখে। আবার আমরা এও শুনেছি এখানে আমাদের আবির্ভাবে তারা ভয় পেয়েছে বটে, কিন্তু আমাদের মতো আসল মানুষকে তারা নিজেদের প্রভুর মতোই মনে করে। খুব সম্ভবত তারা আমাদের আক্রমণকারীদের দলে যোগ দিতে রাজি হবে না। যে জীবগুলো তাদের মতো বৈষ্ণব নয়, আপনি সেই হতভাগাদের কথা ভাবছেন না কেন? হনুমান বিছে আর ওর নাম কি, ওই সিংহ ভালুক গন্ডারের দল যদি আমাদের এখানে এসে হানা দেয়? বিমল হাসতে হাসতে বললে, আরে আমরা যে সঙ্গে এতগুলো সেপাই, মেশিন গান আর বন্দুক রিভলভার এনেছি, সেসব কি খালি লোক দেখাবার জন্যে? কুমার, আর খানিক পরেই কিন্তু সন্ধ্যা নামবে। তুমি এখন থেকেই সেপাইদের প্রস্তুত হয়ে থাকতে বলে এসো। সকলেই যেন এক একটা ঝোপঝাপ বেছে নিয়ে ওই বন আর নদীর দিকে সতর্ক দৃষ্টি রাখে। আর মেশিন গানগুলো বাইরে যথাস্থানে এনে রাখবার ব্যবস্থা করো। আজকে আমরা কবির মতো চন্দ্রকোজ্জ্বল মুক্ত আকাশের তলায় রাত্রি যাপন করব। তফাৎ খালি এই, কবিরা ব্যবহার করেন মসি আর আমরা হব অসির ভক্ত। কিন্তু এই অসাময়িক কবিত্বের জন্য সুন্দরবাবুর গা যেন জ্বলে গেল। একে তো যুদ্ধের আয়োজনের কথা শুনেই তার বুকের ভেতরে জেগেছে ঢিপ ঢিপ শব্দ, তার উপরে আবার এই কবিত্বের অত্যাচার। এতটা তার আর সহ্য হলো না। তিনি তাড়াতাড়ি দোদুল্যমান ভুঁড়ি নিয়ে ছুটলেন সকলের নামে নালিশ করতে রামহরির কাছে। সুন্দরবাবুকে উদরপিশাচ উপাধি দিয়ে মানিক যখন তখন জ্বালাতন করত, কিন্তু এই দ্বীপের মাটিতে পা দিয়েই তার সেই সুবিখ্যাত জঠরাগ্নি ঘুমিয়ে পড়েছিল যেন একেবারে। তার উপরে আজ আবার কতগুলো দানব বা রাক্ষসের মতো জীবের সঙ্গে তাদের যুদ্ধ হতে পারে, এই সম্ভাবনাটা তাকে এতটা কাহিল করে ফেললে যে মুখ বিবরে তিনি এক খণ্ড খাদ্যও নিক্ষেপ করতে পারলেন না। অভুক্ত অবস্থাতেই কেবল এক পেয়ালা কফি পান করেই বিমলদের সঙ্গে তিনি গাত্রখান করলেন। তাঁবুর বাইরে পদার্পণ করবার ইচ্ছে তার এতটুকুও ছিল না। নিতান্তই চক্ষু লজ্জার খাতিরেই সকলের পেছনে পেছনে তিনি সুর সুর করে এগোতে লাগলেন, ঠিক যেন বলির পাঁঠার মতো। বিমল ভুল বলেনি। সত্যি সেদিনকার রাত্রিটি ছিল কবিত্বময়। দূরে মহাসাগরের ভৈরব রাগের সঙ্গে কাছের নটিনি তটিনি জলবিনার তারে তারে বাঁচছিল অতি মৃদু একটি রাগিনীর গুঞ্জন। আকাশের তারা সভয়ে জেগেছিল সভাপতি চাঁদ। তালজাতীয় গাছগুলি দুলে উঠছিল বাতাসের তালে তালে। সঙ্গে সঙ্গে তাদের মাথার পাতায় পাতায় জ্যোৎস্না পরিয়ে দিচ্ছিল ঝকমকে বিজলিহার। আরও দূরে স্তব্ধ পাহাড় ও নিথর বনভূমিকে দেখাচ্ছিল স্বপ্ন জগতের পরিপুরীর মতো। কিন্তু এই শান্তি সুষমা সুন্দরবাবুকে অভিভূত করতে পারলে না। তার মতে ঝড়ের আগে প্রকৃতিও এমনই শান্ত ভাব ধারণ করে। যে কোনো মুহূর্তে এখানে কি কুরুক্ষেত্র কাণ্ড বাঁধবার সম্ভাবনা, তাই ভেবে ভেবেই তিনি হয়ে পড়লেন যার পর নাই কাতর। কিন্তু সেই কাতরতার ভেতরেও তিনি প্রাণটি রক্ষা করবার সঠিক উপায় খোঁজবার দিকে ওদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে ভুললেন না। এক জায়গায় দাঁড়িয়েছিল পরস্পরের দিকে হেলে পড়ে তিনটি তালজাতীয় গাছ। তারই তলায় রয়েছে একটি নাতিবৃহৎ ঝোপ, এবং ঝোপের ভেতর থেকে মাথা চাগার দিয়ে উঠেছে মস্ত একখানা পাথর। সুন্দরবাবু বুঝলেন ওই জায়গাটা তার পক্ষে হবে অনেকটা নিরাপদ। বিমলের দিকে ফিরে তিনি বললেন, বিমল বাবু, ওই তিনটে গাছের তলায় বসে আমি যদি পাহারা দিই, তাহলে আপনাদের কিছু আপত্তি আছে কি? মানিক বলছে, কিন্তু সুন্দরবাবু একটু হুঁশিয়ার হয়ে ওখানে যাবেন। সুন্দরবাবু অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মানিকের কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন,
হুঁশিয়ার হয়ে যাব। কেন বলো দেখি? কে বলতে পারে ওই ঝোপের তলায় আপনার হনুমান বীচের মতন কোনো বিদঘুটে জন্তু লুকিয়ে নেই? সুন্দরবাবু মানিকের কথা নিতান্তই অসঙ্গত বলে মনে করতে পারলেন না। অত্যন্ত সন্দিগ্ধভাবে ঝোপটার দিকে একবার তাকিয়ে জয়ন্তের দিকে ফিরে বললেন, হ্যাঁ ভাই জয়ন্ত, তুমি একবার আমার সঙ্গে ওই ঝোপ পর্যন্ত এগিয়ে যাবে? কেন সুন্দরবাবু? ভায়া হে, এক জোড়া চোখের চেয়ে দুজোড়া চোখের দাম বেশি, তাই না? দুজনে মিলে ঝোপটা একবার পরীক্ষা করে দেখব ওখানে যাচ্ছে তাই কিছু খাপটি মেরে আছে কিনা। জয়ন্ত হাসতে হাসতে সুন্দরবাবুর সঙ্গে অগ্রসর হয় সেই ঝোপ পর্যন্ত। না, সেখানে সন্দেহজনক কিছুই আবিষ্কৃত হলো না। সুন্দরবাবু তখন একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে 4 হাত পায়ে গুড়ি মেরে ঝোপের ভেতরে ঢুকে বললেন, কপালে আজ কি লেখা আছে কে জানে। রাত্রির মৌনব্রত ভাঙবার চেষ্টা করছিল অশান্ত মহাসাগরের অশান্ত জলকল্লোল। আকাশ সায়রে সাঁতার কেটে চাঁদ এগিয়ে এসেছে অনেকখানি। চারিদিকে পুলক ছড়িয়ে দিচ্ছে স্বচ্ছ আলোক। এখানে ওখানে ছায়ার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে জ্যোৎস্না। মাঝে মাঝে ছোট নদীর ক্ষীণ রেখাটি দেখা যাচ্ছে গলানো হীরের মতো। কেটে গেল প্রথম রাত্রি। প্রকৃতির ভেতরে আলোকোৎসব হচ্ছে বটে, কিন্তু জ্যোৎস্নাকেও হার মানিয়ে দেয় এমন একটা সুতীব্র ও সুদীর্ঘ আলোক আজ এখানে ঘোরাফেরা করছে এই ক্ষুদ্র দ্বীপের এধার থেকে ওধার পর্যন্ত। সেটা হচ্ছে জাহাজের শক্তিশালী সার্চলাইট। অন্ধকারকে নির্বাসিত করবার জন্যে কুমারী আজ আলোর ব্যবস্থা করে এসেছে। আচম্বিতে এই চলন্ত আলোকরেখাটা স্তম্ভিত হয়ে গেল। সকলে সচকিত দৃষ্টিতে দেখলে একটা ঢালু পাহাড়ে জমির উপরে আবির্ভূত হলো অনেকগুলি মূর্তি। দল বেঁধে তারা নিচের দিকে নেমে আসতে লাগলো। চোখে দূরবীন লাগিয়ে বিমল বললে, ওদের তো মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু ওরা চতুষ্পদ জন্তুর মতোই হাঁটছে। জয়ন্ত বললে, ওরা আসছে আমাদেরই দিকে। বিমল বললে, হ্যাঁ তা তো আসবেই, রাত্রি তো বেশ হয়েছে। ওদের মধ্যে নকল মানুষ দেহের ভেতরে ভুভুক্ষু পশুর আত্মাও জেগেছে। জয়ন্তবাবু, ডাক্তার মোড়োর থিওরির ভেতর গোড়াতেই ছিল গলদ। অস্ত্রোপচারের সাহায্যে কোনো পশুর বাইরেকার আদল বদলালেই তার ভেতরকার স্বভাব কিন্তু বদলায় না। পশুরা হচ্ছে... সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলতে বলতে হঠাৎ থেমে গেল। সার্চলাইটের সীমার মধ্যে এসে দাঁড়ালো আরও একদল মূর্তি। তারা দেখতেই কেবল মানুষের মতো নয়, হাঁটছেও মানুষের মতো 2 পায়ে। দূর থেকে অস্পষ্ট কিন্তু গম্ভীর স্বর বললে, আমরা মানুষ, আমরা মানুষ। গম্ভীর কণ্ঠ আবার বললে, মাছ মাংস খাবে না, এই হচ্ছে আইন। আমরা কি মানুষ নই? আমরা সবাই মানুষ। গম্ভীর কণ্ঠ বললে, মানুষদের দেখলে তাড়া করবে না, এই হচ্ছে আইন। আমরা কি মানুষ নই? সমস্বরে বললে, আমরা সবাই মানুষ। শুনছেন জয়ন্তবাবু, এই দ্বীপের সব নরপশু এখনো ডাক্তার মোড়োর শিক্ষা কিন্তু ভোলেনি। এর একটা কারণও আমি অনুমান করতে পারি। খুব সম্ভবত যারা আমাদের আক্রমণ করতে চায় তারা হচ্ছে ডাক্তার মোড়োর দ্বারা সৃষ্ট নরপশুদের বংশধর। তারা ডাক্তার মোড়োকে দেখেওনি, তাই তার সম্মোহন শক্তি তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। সুন্দরবাবু নিজের ঝোপে বসে সব দেখছিলেন এবং শুনছিলেন, এবং ক্ষণে ক্ষণে উঠছিলেন চমকে চমকে। মাঝে মাঝে এটাও ভাবছিলেন যে এমন ভয়ানক জায়গায় এইভাবে একলা একটা ঝোপের ভেতরে বসে থাকা মোটেই নিরাপদ নয়। বিমলদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে তার ইচ্ছে ক্রমেই প্রবল হয়ে উঠছিল। শেষটায় সত্য সত্যই তিনি যখন নিজের ঝোপটি ত্যাগ করে বহির্গত হওয়ার উপক্রম করছেন, তখন ঘটে গেল একটা অকল্পিত এবং ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ একদিক থেকে আকাশ ফাটানো চিৎকার জাগল। ওরে বাবা রে, ভূতে ধরলে রে, ভূতে ধরেছে। সুন্দরবাবু ভূতকে মানতেন অত্যন্ত বেশি রকম। ভূতের নাম শ্রবণ করলেই তার সর্বাঙ্গ হয়ে উঠত রোমাঞ্চিত, বিশেষত রাত্রিবেলায়।
তদুপরি তিনি যেখানে অবস্থান করছেন তার মতে সেটা হচ্ছে ভুতুরে দ্বীপ। সুতরাং সেই মুহূর্তেই তিনি ফিরে না তাকিয়ে পারলেন না এবং সঙ্গে সঙ্গে অতিশয় স্তম্ভিত চক্ষে যে অসম্ভব দৃশ্য অবলোকন করলেন তা হচ্ছে এই: রামহরি ঝড়ের বেগে ছুটে আসছে এবং তার পেছনে পেছনে তাড়া করে আসছে মূর্তিমান দুঃস্বপ্নের মতো সেই বিভীষণ জীবটা। উফ, সুন্দরবাবু প্রায় মূর্ছিত হয়ে ধরাশায়ী হন আর কি। দেখা যাচ্ছে হাতির মতো প্রকাণ্ড একখানা আশ্চর্য মুখ। হাতির মতো প্রকাণ্ডই বটে, কিন্তু সেটা মোটেই হাতির মুখ নয়। সে যেন খানিক সিংহ, খানিক ভল্লুক, খানিক গন্ডারের মুখ নিয়ে ভেঙে চুরে অথচ মিলিয়ে মিশিয়ে গড়া। তার দুটি ক্ষুধিত চক্ষে দপদপ করে জ্বলছে দারুণ হিংসার অগ্নি। সুন্দরবাবু প্রাণপণে চিৎকার করে উঠলেন। পর মুহূর্তেই দেখা গেল বাঘাকে এবং শোনা গেল তার ক্রুদ্ধ চিৎকার। মস্ত একখানা লাফ মেরে বাঘা সেই মুখখানার পেছনে এসে পড়ে অদৃশ্য হয়ে গেল। তারপর সে কি কান ফাটানো, প্রাণ দমানো তর্জন গর্জন এবং কি ছটাপটি, লাফালাফি ও হানাহানি! সুন্দরবাবু আর পারলেন না। দুই নেত্রে সর্ষে ফুল দেখে বাবারে বলে চেঁচিয়ে উঠেই অজ্ঞান হয়ে ধরাস করে পড়ে গেলেন মাটির উপরে। অন্যান্য সকলেই সে দৃশ্য দেখেছিল। বিমল তড়াক করে লাফিয়ে উঠে বললে, কুমার, আমার সঙ্গে এসো। জয়ন্তবাবু, মানিকবাবু, আপনারা এইখানে বসে ওইদিকে দৃষ্টি রাখুন। বিমল ও কুমার বেগে ঘটনাস্থলে হাজির হয়ে দেখলে সেই কিম্ভূত কিমাকার সিংহ বল্লুক গন্ডারের মতো দেখতে মস্ত মুখখানার পেছনে কণ্ঠদেশ কামড়ে রয়েছে বাঘা। সেই অদ্ভুত জন্তুটা বাঘার কবল থেকে মুক্ত হওয়ার জন্য বাঘাকে নিয়েই বারংবার মাটির ওপর থেকে লাফ মেরে শূন্যে উঠে আবার উপরে এসে ছটফট করছে এবং গড়াগড়ি দিচ্ছে। কিন্তু বাঘার যেন ছিনে জোঁক দাঁতের কামড়, একটু আলগা নয়। গুরুম গুরুম গর্জে উঠল বিমল ও কুমারের বন্ধু। সিংহ ভল্লুক গন্ডারের মুখ আর একবার বাঘাকে নিয়ে শূন্যে লম্ফ ত্যাগ করে আবার ধরাশায়ী হয়ে দুই একবার ছটপট করে স্থির হয়ে গেল। কুমার বন্দুকের অগ্রভাগ দিয়ে সেই জীবটার দেহকে পরীক্ষা করে বললে, আয় রে আমার বাঘা, আয় রে আমার মহাবীর, ওটা একেবারে পাথরের মতো মরে গিয়েছে, সাঙ্গ হয়েছে ওর লীলা খেলা। বিমল বিস্ফারিত নেত্রে বললে, ভাই কুমার, ডাক্তার মোড়র বিচিত্র খেয়ালে কি জন্তু সৃষ্টি হয়েছে দেখো। এত বড় হাতির মতো মুখ, কিন্তু মুখের তলায় রয়েছে মাত্র হাত দেড়েক আর হাতখানেক চওড়া একটা থলের মতো দেহ। আর সেই দেহের তলায় রয়েছে কুমিরের পায়ের মতো চারখানা ছোট ছোট পা। এ যে সাক্ষাৎ পর্বতের মুশিক প্রসব। ঠিক সেই সময় ওদিক থেকে জয়ন্ত চিৎকার করে বললে, বিমলবাবু, কুমারবাবু! বিমল ও কুমার আবার দ্রুতবেগে হাজির হলো গিয়ে যথাস্থানে। জয়ন্ত বললে, বিমলবাবু, ওদিকে তাকিয়ে দেখুন, চার পায়ে হাঁটা জীবগুলোর সঙ্গে দুই পায়ে হাঁটা জীবগুলোর লড়াই বেঁধে গিয়েছে। বিমল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে বললে, তাই তো দেখছি, এদের মধ্যে যারা নিজেদের মানুষ বলে গর্ব করে, নিশ্চয়ই তারা হিংস্র জীবগুলোকে বাধা দিতে চায়। মানিক বললে, অদ্ভুত কাণ্ড কারখানা। এ অজানা দ্বীপেও আছে আমাদের না জানা বন্ধু। কুমার বললে, বিমল, অন্য অন্য জীবরা মারামারি নিয়ে ব্যস্ত বটে, কিন্তু সেই ফাঁকে তিনটে মূর্তি চুপি চুপি আমাদের দিকে আসছে, দেখতে পাচ্ছ? বিমল আবার দূরবীনের সাহায্য গ্রহণ করে বললে, কুমার কুমার, দুটো মূর্তির গায়ের রং একেবারে চিতাবাঘের মতো। চাঁদ গায়ে গিয়ে তুমি এমনি মূর্তি দেখেছিলে না? নরপশু তিনটে ঝোপঝাড় ও গাছপালার আড়ালে আত্মগোপনের চেষ্টা করতে করতে অনেকটা এগিয়ে এলো। বিমল বললে, ওদের আর কাছে আসতে দেওয়া যাবে না, সবাই বন্দুক ছোড়ো। 1, 2, 3, ফায়ার! একসঙ্গে অনেকগুলো বন্দুক গর্জন করে উঠল। একটা মূর্তি লাফ মেরে উঠেই মাটির উপরে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো, আর একটা মূর্তি ধরাশায়ী হয়ে আর একটুও নড়ল না। তৃতীয় মূর্তিটা বেগে পলায়ন করলে। বন্দুকের ভীষণ গর্জন শুনেই নরপশুরা মারামারি থামিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল চিত্রাপিতের মতো। তারপরেই কতকগুলো কণ্ঠ একসঙ্গে বলে উঠল, আবার আমাদের প্রভুরা এসেছেন, এইবারে আমাদের শাস্তি পেতে হবে।
অতঃপর সুন্দরবাবুর অবস্থাটা দেখা দরকার। সিংহ ভল্লুক গন্ডারের গর্জন শ্রবণ করে সুন্দরবাবু অচেতন হয়ে পড়েছিলেন। এখন তার মূর্ছা ভেঙে গেল বন্দুকের শব্দে। তিনি বলে উঠলেন, ঘন ঘন বন্দুকের শব্দ হচ্ছে যে, তাহলে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে যে দুটো ভুতুরে জানোয়ারের নমুনা দেখেছি বাবা, তাদের সঙ্গে লড়াই করে কখনো পেরে ওঠা যায়? যাদের চেহারা দেখলেই পেটের পিলে যায় চমকে, তাদের সঙ্গে লড়বো কেমন করে? এখান থেকে লম্বা দেওয়ারও কোনো উপায় নেই। মহাসমুদ্রের মাঝখানে উচকে একটা দ্বীপ, তারই মধ্যে হয়েছি বন্দি। ঝোপের বাইরেও পা বাড়াতে ভরসা হয় না। কে জানে বাবা, কোথায় ঘাপটি মেরে বসে আছে বদমেজাজি কিম্ভূত কিমাকারের দল। কি যে করি, ওরে বাপরে, এ আবার কি? বিপুল বিস্ময়ে এবং বিষম আতঙ্কে সুন্দরবাবুর বিস্ফারিত চক্ষু দুটো গোল হয়ে উঠল চাকতির মতো। থরথর করে কাঁপতে লাগলো পায়ের তলাকার মাটি। তারপরেই শোনা গেল যেন অসম্ভব রূপে বিরাট এক মহাদানবের বিশ্ব ফাটানো বৈরব হুঙ্কারের পর হুঙ্কার। তারপরেই দেখা গেল পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে পুঞ্জীভূত ধূম্ররাশি এবং থেকে থেকে ঠিকরে উঠছে সেচুম্বী প্রচণ্ড অগ্নিশিখা। দূর থেকে ভেসে আসতে লাগলো বহু জীবের ভীত কণ্ঠস্বরের এক টানা আর্তনাদ। এও দেখা গেল অনেক তফাতে দলে দলে জীব কিংকর্তব্য বিমূঢ়ের মতো ছোটাছুটি করছে দিকে দিকে, কিন্তু সেগুলো মানুষ কি জানোয়ার তা কিছুই বোঝা যায় না। দুই হাত দিয়ে চেপে বুকের কাঁপুনি থামাবার চেষ্টা করে সুন্দরবাবু মনে মনেই বললেন, এ আমার কি কাণ্ড বাবা, পৃথিবীর প্রলয়কাল এলো নাকি? ঝোপের বাইরে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শুনে সুন্দরবাবুর মুখ ভয়ে সাদা হয়ে গেল। তিনি আবার বুঝি অজ্ঞান হয়ে যান। তারপরে শোনা গেল বিমল চিৎকার করে বলছে, আগ্নেয়গিরি জেগে উঠেছে, পাহাড়ের ওপর থেকে তপ্ত লাভার স্রোত নামছে, দ্বীপের সমস্ত প্রাণী বোধহয় এবার মারা যাবে। সবাই নৌকা ভাসাও, সবাই জাহাজে চলো। মানিকের গলায় শোনা গেল, জয়ন্ত, সুন্দরবাবু কোথায় গেলেন? সুন্দরবাবু, এই যে আমি, আমি। বলতে বলতে সুন্দরবাবু হাঁসফাঁস করতে করতে ঝোপের ভেতর থেকে বেরিয়ে পড়ল। মানিক তার হাত ধরে ছুটতে ছুটতে বললে, আর নয়, এই অভিশপ্ত দ্বীপে আর নয়। প্রাণে বাঁচতে চান তোর প্রাণপণে দৌড়ে চলুন। জাহাজ ছুটছে। তার আর দ্বীপের মাঝখানে এখন অনেকখানি ব্যবধান, কিন্তু দ্বীপের দিকে তাকালে এখন কেবল দেখা যায় বিপুল ধূম্রপুঞ্জের সঙ্গে বিরাট অগ্নিকাণ্ড। আগুনের শিখায় লালচে হয়ে উঠছে ওখানকার আকাশ পর্যন্ত। বিমল দুঃখিতভাবে বললে, বিদায় ডাক্তার মোরর দ্বীপ। মনে খালি এই আক্ষেপ রয়ে গেল, তোমার সমস্ত রহস্য জানা গেল না। সুন্দরবাবু রেগে তিনটে হয়ে বললেন, আবার আপনি রহস্যের নাম মুখে আনছেন? রহস্য? যতদিন বাঁচবো আর কখনো কোনো রহস্যেরই ধার মারাবো না। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প আগ্নেয় দ্বীপ অভিযান। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে শুভ, বিমল এবং রামহরির ভূমিকায় আমি শ্রীরূপ, কুমারের চরিত্রে অভিক, মানিকের চরিত্রে কুমারজিৎ, জয়ন্তর চরিত্রে শুভ, সুন্দরবাবু এবং বিনোদলালের চরিত্রে সৌরভ সাহা। অন্যান্য কণ্ঠে কুমারজিৎ, অভিক, সৌরভ সাহা এবং আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন
এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয় একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক, দি ট্রিনিটি থেকে কুমারজিৎ, রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা এবং স্যাটারডে স্টোরিজ থেকে শুভকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো থেকেও ঘুরে এসো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।